শুনতে পাচ্ছ আনিকা? জি মিস। আচ্ছা, তুমি কি আজকে ফার্স্ট ইয়াতে সায়েন্স ক্লাসে? জি মিস। আচ্ছা, তুমি মনে হয় এক্সাম দিয়েছিলে তাই না, মান্থলি এক্সামটা? জি মিস দিয়েছিলাম। হ্যাঁ, ওটা মোটামুটি ভালো হয়েছিল তোমার। আচ্ছা, আসলে আমরা একটু পড়াশোনা করে বাকিরা একটু জয়েন হতে থাক এর মধ্যে। তোমাদের আমি পড়াচ্ছিলাম হচ্ছে তোমাদের সায়েন্সের যে এক্সামটা আছে, চ্যাপ্টার 1 and 2 মনে হয় এক্সারসাইজ বুকের। আমাদের মোটামুটি ওদের এই টপিক গুলো হয়ে গেছে। সো আমরা এক্সারসাইজ বুকের কোয়েশ্চেন গুলো আর কি সলভ করতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ছিলাম অনুসন্ধানী বইয়ের নিউটনের দ্বিতীয় সূত্রটার কিছু কোয়েশ্চেন ছিল। যেমন এই যে ভরবেগ কিভাবে বের করতে হয়, ভরবেগের সূত্রটা কিভাবে ডেভেলপ করা হয়েছে, বা যেটাকে আমরা বলি ডেরিভেশন, তাই না? মানে দ্বিতীয় সূত্রটা কিভাবে আসছে, এই পর্যন্ত আমরা পড়ে আসলাম। তুমি কি এগুলো একটু পারো বা এগুলো পড়েছো বাসায়? জি মিস, স্কুলে পড়িয়েছিল। আচ্ছা, ঠিক আছে। বুশরা, বুশরা তাই না তোমার নাম? আচ্ছা, জি আনিকা মিস। বুশরা। আচ্ছা বুশরা, তাহলে আসো আমরা পরের টপিক থেকে শুরু করি। যেমন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ত্বরণ কি মন্দন কি, তুমি কি ভার্সনে নাকি বাংলা ভার্সন, মানে ইংলিশ ভার্সনের না বাংলা ভার্সনের? মিস আমি ইংলিশ ভার্সন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো, আমরা যেমন লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়েছিলাম এক্সিলারেশন কি, ডিসিলারেশন কি, এই টার্মগুলো আমরা পরিচিত টার্মগুলোর সাথে? জি মিস। আচ্ছা, তো এরকম ধরনের কিছু ম্যাথস ছিল, যেমন হচ্ছে তোমার বন্ধু বলছে যে ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটা পুরোপুরি থামিয়ে ফেললো। এক্ষেত্রে তোমার মোমেন্টামের যে ডিফারেন্সটা, হারটা, রেটটা, এটা বের করতে হবে। এর জন্য মোটরসাইকেলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে। তুমি তোমার বইটা একটু ওপেন রাখো, আমি যদি বাংলা ভার্সনের বইটা ওপেন রাখছি তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। তাহলে দেখো এখানে কোয়েশ্চেন যেটা বলেছে যে ও হচ্ছে ব্রেক করেছে, ব্রেক করে মোটরসাইকেলটা থামিয়ে ফেলছে। থামতে কত সময় লাগছে? 10 সেকেন্ড। তাহলে এটা কি একটা এক্সাম্পল অফ এক্সিলারেশন নাকি ডিসিলারেশন? মিস ডিসিলারেশন। ভেরি গুড। তো এক্ষেত্রে আমাকে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবো কিনা জিজ্ঞেস করেছে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম রেট, যেটা যে পার সেকেন্ডে তার মোমেন্টামটা কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা তুমি বের করবা। তাহলে 10 সেকেন্ডে এতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমার কাজ। এই জন্য মোটর সাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে। এটা তাহলে কি করা যাবে বলো তো? আমি কি ভরবেগের পরিবর্তনের হারটা বের করতে পারবো এখান থেকে? জি মিস, যেহেতু ভর দেওয়া আছে, আবার মানে বেগ গুলোও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বলো তো আমি কিভাবে করব ম্যাথটা। মিস যেহেতু আমরা ভরবেগ পরিবর্তনের হার সমান জেনেছি যে এম ইউ মাইনাস এম ভি বাই টি। গুড। তো সাধারণত এখানে যেহেতু থেমে গেছে, তাহলে খেয়াল করবা তার ভরবেগটা শেষে কম হবে, তাই না? সো আমরা সাধারণত বড়টা থেকে ছোটটা মাইনাস করব। যে কোনো পরিবর্তন মেইনলি হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু এক্ষেত্রে যাতে আমার নেগেটিভ ভ্যালুটা আমি স্কিপ করতে পারি, যেহেতু এটা ডিসিলারেশনের একটা এক্সাম্পল, এর জন্য আমি এমইউ মাইনাস এমভি করবো। বাট নর্মালি আমরা এমভি মাইনাস এমইও করতে পারি, তাই তো? জি মিস। হ্যাঁ, তো এখানে আমার দেখো, আমার তো কই ভর তো দেয়া নাই। দেখো আগের কোথাও কি তোমাকে বলে দিছিল ওর মাস এত? জি মিস, আগের হ্যাঁ, এই যে পেজ। বলে দিছে। আচ্ছা সরি, খেয়াল করিনি। হ্যাঁ, 50 কেজি। এবং আমার মোটরসাইকেলটার ভর ছিল 250 কেজি, এবং সেটা 20 মিটার পার সেকেন্ডে চলতেছিল। তার মানে তুমি 10 সেকেন্ডের মধ্যে ব্রেক করে তাকে 10 সেকেন্ডের মধ্যে জিরোতে পাঠিয়ে দিছো। তাহলে তুমি আগে কি বের করবা? তার ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, তার ফাইনাল মোমেন্টাম কত হবে, যেহেতু থামিয়ে দিছো আর কি। তো এভাবে তোমার 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডের স্টার্টিং এ তার ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আফটার 10 সেকেন্ড সেটার ভেলোসিটি হয়ে গেছে জিরো, তাই না? জি তাহলে মিস। মোমেন্টামের ডিফারেন্সটা তুমি বের করতে পারবা। তাহলে বের করে ফেলো। তাহলে ভরবেগের ডিফারেন্স যেটা, বা মোমেন্টামের ডিফারেন্স, সেটা কত হবে? এমইউ মাইনাস এমভি। এমইউ হচ্ছে, পুরাটাই লিখবা আর কি, আমি তোমাকে যে শর্টকাট দেখাচ্ছি। সো এমইউ মাইনাস এমভি বের করো। তো এমইউ মাইনাস এমভিটা যেই সময়ে হয়েছে সেটা হচ্ছে টি সেকেন্ড। টি সেকেন্ড মানে হচ্ছে 10 সেকেন্ড, কিন্তু তোমাকে জানতে চেয়েছে পার সেকেন্ডে কত হবে। তাহলে আমি টি দিয়ে ভাগ করে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে না? জি মিস। করে ফেলো তাহলে এটা।
জি মিস, হয়ে গেছে। হয়ে গিয়েছে? আচ্ছা, তাহলে আসলে আমরা একটু অ্যান্সারটা মিলায় নেই। তাহলে আমার এমইউ মানে হচ্ছে ইনিশিয়াল যেটা, তার মাস কত ছিল বলো তো? 300 হবে না টোটাল? 50 আর 250 মনে জি হয়েছিল, মিস। এবং তার ভেলোসিটি ছিল 20। পরেরটা আমার আর লেখা লাগবে না, কারণ আমি জানি ভেলোসিটি 0 হয়ে গেছে। সো আমি ডিরেক্ট 0 লিখে দিলাম, ডিভাইডেড বাই কত হবে? 10 হবে, যেহেতু 10 সেকেন্ডে আমার এটা থেমে গেছে। তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটরটা শুনি, তাহলে আমার এটা কত দাঁড়াবে? 300 ইন্টু 20 ডিভাইডেড বাই 10। তোমার কত এসেছে বলো তো? 600 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড, 600 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, নর্মালি তোমার হচ্ছে ইউনিট কি হবে বলতো মোমেন্টামের? আমরা নর্মালি যদি এটা দেখি, এটা হবে 600। উপরে আছে মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে মাস, কেজি, এবং হচ্ছে তার ভেলোসিটি, তাই না, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মোমেন্টামের ইউনিট। কিন্তু আবার যেহেতু আরেকটা আছে, ভেরি গুড, তাহলে এটাকে আমি সেকেন্ড স্কোয়ার লিখবো। এই কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা আরেকটা ইউনিট লিখতে পারি, বলতে পারবা কি? যেমন দেখো, এখান থেকে যদি আমি একটা কাজ করি, এখান থেকে আমি কি করবো, আমি এমটাকে যদি কমন নেই, দেখো তো বুসরা কি দাঁড়ায়? এম ইন্টু কত দাঁড়াবে? ভি মাইনাস, সরি, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি হবে, তাই না? জি মিস। আচ্ছা, সাধারণত আমরা জানি ভেলোসিটি ডিফারেন্স বা পার সেকেন্ডে ভেলোসিটি ডিফারেন্সকে আমরা কি বলি বলতো? মিস হচ্ছিল অ্যাক্সিলারেশন। এক্সিলারেশন বলি, কিন্তু এটা যেহেতু ডিসিলারেশন, এটা কিন্তু নেগেটিভ এক্সিলারেশন, এটা কি আমরা জানি? জি মিস। হ্যাঁ, এটাকে তুমি নেগেটিভ কমন নিয়ে ভি মাইনাস ইউ লিখতে পারো, বাট আমি তোমাদেরকে এত ডিটেলসে যাবো না, কারণ ওরা তোমাকে নেগেটিভ পজিটিভ নিয়ে কোনো প্যারাই দেয় নাই। তো তুমি জানো যে আচ্ছা ঠিক আছে, ডিসিলারেশন ইজ ওয়ান টাইপ অফ এক্সেলারেশন। সো আমি এই ইউ মাইনাস ভির বদলে কি এ লিখতে পারি না? বাট নর্মালি এ মানে কি, এক্সেলারেশন মানে কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই টি, তাই তো? জি মিস। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি দাঁড়াতে পারি? এম এ। তাহলে তোমার এটা কি ছিল? ভেলোসিটির, সরি, পার সেকেন্ডে মোমেন্টামের ডিফারেন্স, আর পার সেকেন্ডে মোমেন্টামের ডিফারেন্স ইকুয়ালস টু প্রপোর্শনাল টু ফোর্স, তাই না? তাহলে আমি এম এ থেকে কি বের করে ফেলতে পারি বলতো? তার ফোর্সটা বের করে ফেলতে পারি। তাহলে এই যে 60 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি লিখছো, এটাকে কি আমি 60 নিউটন লিখতে পারি? জি মিস। ক্লিয়ার? তাহলে বলেছে তুমি কি এখান থেকে বল প্রয়োগ কত হয়েছে সেটা জানো? হ্যাঁ আমি জানি, কত, সরি, 600। কত বল প্রয়োগ হয়েছে বলতো, বা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? 600 নিউটন। ক্লিয়ার? আচ্ছা মিস, এখানে কি নেগেটিভ অর্থাৎ কি কোনো ডাইরেকশন কে বোঝাচ্ছে? হ্যাঁ, এখানে নেগেটিভ বলতে এখানে কোনো ডাইরেকশন বোঝাচ্ছে না, অনেকটা তুমি এটাকে ডিরেকশনই বলতে পারো। একটা কনসেপ্ট বোঝাচ্ছে, যেমন তুমি যদি ভেলোসিটি ইনক্রিজ করো, এটাকে যদি আমি পজিটিভ এক্সিলারেশন চিন্তা করি, তুমি যদি ভেলোসিটি ডিক্রিজ করো, তাহলে এটাকে আমি নেগেটিভ এক্সিলারেশন চিন্তা করব। আর নেগেটিভ এক্সিলারেশনকে আমি কি বলি? ডিসিলারেশন। তুমি যদি টার্মটা ইউজ করো ডিসিলারেশন, তাহলে তোমার বারবার নেগেটিভ বা মাইনাস সাইনটা দেয়া লাগবে না। আর তুমি যদি টার্মটা ইউজ করো এক্সিলারেশন, তাহলে তুমি মাইনাস এত লিখবা। বুঝতে পারছো? জি মিস। কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এই জিনিসটা তারা বারবার আনে নাই। দেখো তারা কি করছে, আমরা জানি কোনো কিছু ডিফারেন্স আমরা বের করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। যেমন আমার বয়স ধরো এখন 15 বছর, কয়েক বছর পর আমার বয়স হলো ধরো 20 বছর, আমি তোমাকে জিজ্ঞেস করবো বলো তো আমার বয়সের চেঞ্জ কত হয়েছে? তুমি কি করবা? ফাইনাল বয়স 20 আর ইনিশিয়াল বয়স 15 ছিল, তাহলে 20 মাইনাস 15 করবো। আমরা কিন্তু 15 মাইনাস 20 কখনো করি না, তাই না? কিন্তু কয়েকটা ঘটনার জন্য আমরা অনেক সময় নেগেটিভ যাতে আমি অ্যাভয়েড করতে পারি, নেগেটিভ ভ্যালু যাতে না আসে, এর জন্য আমরা অনেক সময় এই কাজটা করি, মানে আমি আমার পছন্দ মতো উল্টায় নেই, তাই না, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। ঠিক আছে তো? জি মিস। আচ্ছা, যেমন ধরো আমার কাছে একটা চকলেটের বক্স আছে, চকলেটের 20টা চকলেট ছিল, হ্যাঁ। তো আমি এখন চকলেট খেয়ে আছে 3টা, আমি যদি তোমাকে বলি যে বলো তো কতটুকু চেঞ্জেস হয়েছে বা আমি কয়টা চকলেট খাইছি, তাহলে কিন্তু তুমি এখন 3 মাইনাস 20 করবা না, তুমি কিন্তু এক্ষেত্রে 20 মাইনাস 3 করবা। কেন বলো তো? জাস্ট নেগেটিভ ভ্যালুটা অ্যাভয়েড করার জন্য, রাইট? জি মিস। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু বুঝাই যাচ্ছে আমি খেয়ে ফেলছি। সো এটা একটা নেগেটিভ, মানে আমি যদি কোনো কিছু এড করি সেটা সংখ্যাটা বাড়ায় দেয়। তো এই ঘটনাটাকে যদি আমি পজিটিভ ধরি, আর আমি যদি কোনো কিছু খেয়ে ফেলি, এটা নেগেটিভ হবে। এই সেম জিনিস তোমার ডিরেকশনের বেলায় হয়। আমি যদি পূর্ব দিককে, মানে ধরো বা নর্থ বা উত্তর দিককে যদি পজিটিভ ধরি, তাহলে মনে রাখতে হবে দক্ষিণ দিকের ভেলোসিটি আমি নেগেটিভ ধরবো। কেন? কারণ আমি তার অঙ্কের মধ্যে উত্তর দক্ষিণ বলতে পারবো না। সো এটা আমি ইউজ করি সাইন দিয়ে। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে তোমার কোনো ঝামেলা নাই যে আমি নেগেটিভ রাখবো কি রাখবো না। তোমার, তুমি জাস্ট তোমার মতো ম্যাথ করে যাবা।
ওকে? ওকে মিস। আচ্ছা, এবার আসলে আমরা বলেছি বল সম্পর্কে তোমরা তো জানলে। এর আগের ক্লাসে হয়তো বল সম্পর্কে তোমরা কিছুটা, আচ্ছা আমি কি তোমার জন্য ইয়ার বইটা ওপেন রাখবো? ইংলিশ ভার্সনের বইটা রাখবো? না মিস, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটা যেহেতু আছে ওটা আমি ডাউনলোড করা নাই। আচ্ছা আসো তাহলে, তো এটা মোটামুটি আমরা জানছি। আগের ক্লাসে তোমাকে বল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বল কত ধরনের হয় বা মহাবিশ্বে কত রকম বল আছে তা কি তোমরা জানো? হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। কিছু, কিছু ফান্ডামেন্টাল বল আছে বা মৌলিক বল আছে। সেগুলা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করেছেন। এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে তোমরা অনুসন্ধানের পাঠ থেকে মৌলিক বলের ধারণাটা পড়ে আসতে বলছে। তাহলে আসলে আমরা একটু মৌলিক বল বা যে বলগুলা ধারণা যেটা থেকে আসলে আরো বিভিন্ন রূপের সৃষ্টি হয়, আরো কনভার্সন হয় সেগুলো আমরা শিখবো। তাহলে এখানে যেমন তোমাদেরকে মৌলিক বলগুলা দেখাচ্ছে যে সেগুলো হচ্ছে কি 4 রকমের মৌলিক বল এখানে দেখাচ্ছে প্রকৃতিতে সাধারণত। বিভিন্ন রূপের বল দেখা গেলেও বিজ্ঞানীরা চমকপ্রদ ব্যাপারটি হলো প্রকৃতিতে আসলে মাত্র 4 রকমের বল রয়েছে। কি কি? মহাকর্ষ, গ্র্যাভিটেশনাল যেটা তড়িৎ চুম্বকীয়, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক যেটা বলি আমরা, দুর্বল নিউক্লিয়ার বল উইক যেটা, আর একটা হচ্ছে সবল যেটা হচ্ছে একটু স্ট্রং হবে। তাহলে আশেপাশের বলগুলোকে বিশ্লেষণ করা হলে দেখা যাবে ঘুরে ফিরে এই 4 রকমেরই কোনোটা না কোনোটা হয়েছে। তাহলে 4টা বল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বা মৌলিক। এই 4টা বল তোমার মনে রাখতে হবে। তাহলে বলো তো এই 4টা ফোর্সের নাম কি হবে? ফোর্স গুলার জি মিস। এই 4টা মৌলিক বলের নাম কি কি বলো তো? মিস, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। ভেরি গুড। তাহলে এখান থেকে আমার বাকিগুলা আসে। তাহলে আসো 4টা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। যেমন 4 ধরনের বলের কথাই বলা হয়েছে। তো সকল বস্তু, দেখা গেছে সকল বস্তু তাদের ভরের কারণে একটা বল ফিল করে, অ্যাট্রাকশন ফিল করে। এটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। যেমন আমি যদি সামনে বসে থাকি, আমার সাথে ধরো একটা বেঞ্চ বা একটা টেবিলের মধ্যে যে অ্যাট্রাকশন হবে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন তুমি বলতে পারো বা গ্র্যাভিটেশনাল ফোর্স এটা আমরা ফিল করি না কেন? কারণ আমরা সাধারণত একসাথে বসে আছি। এই জিনিসটা সবচেয়ে বেশি ফিল করা যায় আমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা ধরো চিন্তা করলাম যে আমি একটা অবজেক্টকে একটা ছাদের থেকে ফেলে দিচ্ছি, তখন তুমি দেখবা যে সেটা হচ্ছে পৃথিবীর দিকে চলে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, তাই না? এই যে সে কেন সবসময় নিচে পড়ে যায়, কেন হচ্ছে একটা আপেল গাছ থেকে নিচে পড়ে গেল, কেন সেটা উপরে পড়ে গেল না, এই জিনিসগুলাই কিন্তু তোমাকে এটা ধারণা দেয়, রাইট? জি মিস। এটা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, তোমরা মোটামুটি এটা জানো। পৃথিবীকে ঘিরে যে চাঁদ রোটেট করতেছে, বা পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, বা পৃথিবীর মহাকর্ষ যে বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। তাহলে গ্র্যাভিটি কোনটা বলতো? গ্র্যাভিটি হচ্ছে যে কোনো কিছুর মধ্যে অ্যাট্রাকশন, রাইট? যে কোনো দুটো অবজেক্টের মধ্যে, ঠিক আছে তো? জি মিস। আর যখন সেখানে আর্থ বা পৃথিবী এবং আরেকজন চলে আসবে তখন সেটাকে কি বলবা? মিস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। বা গ্র্যাভিটেশনাল ফোর্স, বা জাস্ট আমি এক্সেলারেশনটা কিন্তু আবার ত্বরণের দিকে চলে যাচ্ছে, তাই না? জি মিস। হ্যাঁ, তো একটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি বলতে বোঝায় হচ্ছে বা গ্র্যাভিটেশনটা বলতে বোঝায় হচ্ছে আর্থের যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বা পুলটা আমাদের উপর কাজ করে, তাই না? যেমন ধরো মনে করো আর্থের সারফেসে সবাই পড়ে যেতে চায়। যেমন গাছের মধ্যে একটা আপেল আছে, আপেলটা যখন খুলে পড়ে তখন সেটা নিচে পড়ে যেতে চায়, রাইট? সেটাকে আমরা বলবো হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে? তাহলে আর্থের যদি সেখানে ইনভলভমেন্ট থাকে সেটাকে আমরা বলি গ্র্যাভিটি। আর গ্র্যাভিটেশন কোনটাকে বলি? যে কোনো অবজেক্টকে গ্র্যাভিটেশন বলে। তুমি কি এটা জানো গ্র্যাভিটেশন কাকে বলবো? দুইটা টার্ম কিন্তু আলাদা। যেমন বাংলায় আমরা বলি মহাকর্ষ বল, আরেকটা বলি অভিকর্ষ বল বা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। ঠিক আছে? এটার মানেটা কি? মানে হচ্ছে তোমার কাছে দুইটা ফুটবল আছে, দুইটা ফুটবলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে কি বলবা? গ্র্যাভিটেশন বলবা। ওকে? জি মিস। কিন্তু ফুটবল এবং আর্থের মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে কি বলবা? জাস্ট গ্র্যাভিটি বলবা। মানে আর্থ যখন আসবে তখন সেখানে আমি গ্র্যাভিটি ওয়ার্ডটা ইউজ করব। মনে থাকবে তো এটা? একটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ আর একটাকে বলি অভিকর্ষ, ঠিক আছে? জি মিস। ক্লিয়ার?
তাহলে দেখো যেমন বলা হয়েছে চিরুনি, আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে প্রথমটা আমরা দেখেছি হচ্ছে মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা। এরপরে চলে আসো ইলেকট্রোম্যাগনেটিক, যেটা চিরুনি দিয়ে তুমি অনেক সময় চুল আঁচড়াবা, সাধারণত শীতকালে হয়, বা তোমার চুল যদি শ্যাম্পু করা থাকে অনেক বেশি ড্রাই থাকে তখনও এটা হয়। তখন কি হয়, তুমি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবা, চিরুনির যেই দাঁতগুলো আছে বা টিথগুলো আছে এগুলোর সাথে তোমার চুলের মধ্যে একটা কি হবে, ফ্রিকশন হবে, রাইট? সেই ফ্রিকশনের কারণে কি হবে বলতো, অ্যাট্রাকশন বা রিপালশন যেটাই বলো, আসলে এটা হয়। যেমন মনে করো আমরা অনেক সময় ম্যাগনেটের ক্ষেত্রে দেখি, যেমন ম্যাগনেটের দুইটা পোল যদি সেম হয় তাহলে রিপালশন হবে, যদি অপোজিট হয় তাহলে অ্যাট্রাকশন হবে। তো তুমি যখন তড়িৎ বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এবং একই সাথে ম্যাগনেটিক দুইটাকে একসাথে চিন্তা করবা, কিন্তু দুইটা আসলে একই বল। তুমি দেখবা অনেক সময় আমরা ইলেকট্রিসিটির মধ্যেও ম্যাগনেট ম্যাগনেট বা ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ইফেক্টটা ক্রিয়েট করতে পারি। এই দুইটার একসাথে কম্বাইনিং যে ইফেক্টটা, এটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে? জি মিস। যেমন তুমি যদি বললা যে আমি তাহলে চুলের এক্সাম্পলটা কেন দিলাম, আমি চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, এখানে একটা স্ট্যাটিক ফোর্স হয়েছে। আবার ধরো তুমি এখানে অনেক সময় তাদেরকে অ্যালাইন করতে পারবা, ধরো কোনো পার্টিকেলস আছে, তুমি ফোর্স অ্যাপ্লাই করে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে তাদেরকে অ্যালাইন করতে পারবা, দুইটা পোল তৈরি করে দিতে পারবা। তখন আবার সেখানে ম্যাগনেটিক ফিল্ডটাও কনসিডার করতে পারি আমরা। যেমন হচ্ছে আমরা অনেক সময় মোটর চালাই, মোটরের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক দুইটাই আমরা ক্রিয়েট করতে পারি। থার্ড ধরনের যে বলটা আছে সেটাকে আমরা বলবো উইক নিউক্লিয়ার বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। এটা সাধারণত কি বুঝতে পারতেছে, এটা এত বেশি স্ট্রং না, এটা উইক হবে। তো আমরা যদি চিন্তা করি একটা অ্যাটমের নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে বলতো, প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর বাইরের আউটার শেল গুলাতে কি থাকে, মিস ইলেকট্রন। ইলেকট্রন থাকে। এবার বলতো নিউট্রন তো নিউট্রাল, তার তো কোনো চার্জ নাই, তাহলে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন হবে সেটা সাধারণত, বা অ্যাট্রাকশন কি মানে ওদের মধ্যে সাধারণত যেই অ্যাট্রাকশনটা থাকবে বা তাদের মধ্যে যে ইন্টারাকশনটা থাকবে, এটার কারণে নিউক্লিয়াসটা অনেক বেশি স্টেবল হয়। ঠিক আছে? কিন্তু অনেক সময় কি হয়, তুমি এভাবে যখন রেখে দিবা তখন তুমি দেখবা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলা কি হয়ে যেতে পারে, এগুলা বিভিন্ন এনার্জি বা আমি বলতে পারি রেডিয়েট করতে পারে, রেডিয়েশন হতে পারে। এগুলা কেন ঘটে? তাদের উইক নিউক্লিয়ার ফোর্স এর কারণে। তাহলে আমি তখন তাকে স্ট্রং কখন বলবো? স্ট্রং আমি তখনই বলবো যখন তাদের মধ্যে অনেক বেশি একটা এনার্জি কাজ করবে বা একটা ফোর্স কাজ করবে, এবং এটার কারণে নিজেদেরকে সে ধরে রাখবে, সেটাকে আমি বলবো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি দেখবা সকল অ্যাটমকে বা অ্যাটম বা এলিমেন্টকে কিন্তু আমি তারা রেডিয়েশন করতেছে না বা রেডিয়েট করতেছে না। যেমন তুমি যদি ইউরেনিয়াম চিন্তা করো, সে রেডিয়েশন করে, কিন্তু তুমি যদি সোডিয়াম অ্যাটম চিন্তা করো, সে কিন্তু সাধারণত রেডিয়েশন করবে না। তাহলে সেটা তোমার জন্য সেফ, তুমি তোমার বাসায় সেটা রাখতে পারবা বা তুমি ল্যাবে সেটা ইউজ করতে পারবা, তোমার আলাদা কোনো প্রোটেকশন ইউজ করতে হবে না। আবার এমন অনেকগুলো আছে যেগুলো থেকে খুব ইজিলি রেডিয়েট হতে পারে, গামা রে, বিটা রে, আলফা রে, এগুলো রেডিয়েট হতে পারে। তাহলে বুঝতেই পারতেছো যাদের থেকে রেডিয়েট হয় সেটা কিন্তু সবসময় নিউক্লিয়াস থেকে হয় রেডিয়েশন গুলা। যাদের থেকে রেডিয়েশন হয় তার মানে কি সেখানে নিউক্লিয় বলটা বা নিউক্লিয়ার ফোর্সটা অনেক উইক ছিল, যার কারণে তাদের মধ্যে প্রোটন নিউট্রনটা নিউক্লিয়াসকে স্ট্যাবিলাইজ করতে পারে না। যখনই সে আনস্টেবল হয়ে যায় তখনই সেখান থেকে রেডিয়েশন হবে। তাহলে সেখানে উইক নিউক্লিয়ার ফোর্স ছিল। আর যেখানে সাধারণত কোনো রেডিয়েশন হচ্ছে না, এটার মানে কি বলতো? আর সেটা স্টেবল আছে, তাই না? আনস্টেবল এখনো হয়নি, তাই না? সেখানে অনেক বেশি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে, রাইট? এবং সেগুলা নিজেদেরকে আটকে ধরে রাখছে। দেখো এখন এই বলের কারণে নিউক্লিয়াসের ভেতর অনেক শক্তি জমা থাকে। এটা আমরা অনেক সময় নিউক্লিয়ার বিদ্যুৎ যেই বা নিউক্লিয়ার যে আমরা বিদ্যুৎ কেন্দ্র ইউজ করি বা শক্তি কেন্দ্র যেখানে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, সেখানে অনেক সময় আমরা ব্যবহার করি। ঠিক আছে? তাহলে দুইটাই নিউক্লিয়াস রিলেটেড, একটা জাস্ট উইক, একটা হচ্ছে স্ট্রং। ক্লিয়ার তো? জি মিস। আচ্ছা, এবার আসো মৌলিক বলসমূহের মানের কিছু তারতম্য আছে, ভ্যালু গুলা দেখো। এই চারটা বলের মধ্যে তুমি যদি দেখো তাহলে তুমি দেখবা যে মহাকর্ষ বল এটার একদমই তুমি সাধারণত মোটামুটি সবচেয়ে দুর্বল নাকি এই জি মিস। বলটা। হ্যাঁ, কিন্তু এটা আমরা অনুভব করেছি অনেকবার। যেমন হচ্ছে ধরো আমি কোনো জায়গাতে, ধরো আমি খাটের থেকে ঠাস করে পড়ে গেলাম, বা হচ্ছে আমার মাথার মধ্যে অ্যাপেল পড়লো যেটা নিউটনের হয়েছিল। তো এই জিনিসগুলো মহাকর্ষ বলের উদাহরণ তোমাকে দেখাচ্ছে। কিন্তু এটা হচ্ছে তোমার বাকি যে চারটা বল আছে এটার মধ্যে এটাই সবচেয়ে উইকেস্ট। এরপর চলে আসো তড়িৎ চৌম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক যেটা।
আচ্ছা সরি। তো অন্যগুলো শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। যেমন তুমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি চিন্তা করো, সেটা তোমাকে সবসময় অ্যাট্রাক্টই করবে। কখনো কি রিপালস করেছে বা রিপালশন হবে সেখানে? নো মিস। নো, কিন্তু এটার বেলায় হবে এবং এটার ভ্যালু অনেক বেশি। এটা অনেক, অনেক শক্তিশালী। এটা তোমার গ্র্যাভিটি থেকে কতটুকু হবে? 10^36 টাইমস বেশি হবে। কথাটি যে সত্যি সেটা খুব সহজে যাচাই করা যায়। একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে এক টুকরো কাগজকে, হ্যাঁ, অনেকগুলো ছোট, ছোট কাগজ যদি রাখো, সেটার উপর চিরুনিটা ধরবা, দেখবা যে চিরুনির গায়ে কাগজগুলা লেগে যাচ্ছে। তার মানে কি? চিরুনির গায়ে যে ইলেকট্রিসিটিটা তৈরি হয়েছে, সে সেই কাগজগুলাকে নিজের দিকে টেনে ধরে রাখছে। এজন্য কাগজগুলা চিরুনির গায়ে লেগে আছে, রাইট? জি মিস। এখন কাগজগুলা চিরুনির গায়ে লেগে আছে। কাগজগুলা কেন নিচে পড়ে যাচ্ছে না? মিস কারণ ওখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হয়েছে। ভেরি গুড। ইলেক্ট্রোম্যাগনেটিকটা বেশি ক্রিয়েট হয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বা গ্র্যাভিটি থেকে, রাইট? গ্র্যাভিটি যদি বেশি হতো তাহলে কি হতো বলতো? চিরুনি থেকে কাগজগুলা নিচে পড়ে যেত না? জি মিস। হ্যাঁ, তাহলে যখনই তোমার স্ট্যাটিক এনার্জিটা চলে যাবে, যেটাকে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স বলতেছি, তার মধ্যে গ্র্যাভিটি থাকবে, দেখবা যে চিরুনির গায়ের থেকে কাগজগুলো ঠাস করে নিচে পড়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছো ২ টা যখন একসাথে কারো উপর কাজ করবে, কোনটার এনার্জি বা কোনটার ফোর্সের অ্যামাউন্টটা বেশি হবে, ভ্যালুটা বেশি হবে? ইলেক্ট্রোম্যাগনেটিক এর হবে। প্রায় 10^36 টাইমস বেশি হবে, রাইট? জি মিস। আচ্ছা, এরপর উইক নিউক্লিয়ার যেটা, সেটাও উইক নামে থেকেই বুঝতে পারতেছো, কিন্তু এটা তড়িৎ চুম্বক বল মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ফোর্স থেকে প্রায় ১০০ বিলিয়ন গুণ দুর্বল, মানে অনেক উইক। 10^-11 টাইমস উইক হবে। কিন্তু তাও সেটা অবশ্যই গ্র্যাভিটি থেকে বেশি হবে, তাই তো? তাহলে উইক নিউক্লিয়ার ফোর্সটাও গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটিটা হচ্ছে সবচেয়ে উইকেস্ট। আর সবল যেটা মানে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা, সেটা তো বুঝতেই পারতেছো সেটা মোটামুটি অনেক ভালো, এবং সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকে প্রায় 100 টাইমস বেশি শক্তিশালী হবে। এই বলের কারণে তাড়িত চুম্বক বিকর্ষণ বলের বিরুদ্ধে, তাড়িত চুম্বক বিকর্ষণ বলের বিরুদ্ধে বলতে কাকে বোঝাচ্ছে? ওই যে ইলেকট্রন, প্রোটন, এদের মধ্যেও তো কিছু হতে পারে বা সেখানে তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও ক্রিয়েট হতে পারে। এই বলের বিরুদ্ধে প্রোটন, নিউট্রন পরমাণু নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকতে পারে। হ্যাঁ, সেখানে থাকার কথা ছিল না, আনস্টেবল হয়ে যাওয়ার কথা। কিন্তু ওদের মধ্যে অনেক বেশি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থাকার কারণে তুমি বাহির থেকে হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট দিচ্ছ, কিন্তু সে সাধারণত আনস্টেবল হয় না। ঠিক আছে? তার নিউক্লিয়াসের ভিতর প্রোটন, নিউট্রন থাকতে পারে। তাহলে সবচেয়ে বেশি শক্তি কোনটা বলতো? স্ট্রংগেস্ট কোনটা এই ৪ টার মধ্যে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে আমি যদি অর্ডার অনুযায়ী সাজাই, এরপরে তাহলে হবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, নাকি? জি মিস। এরপরে হবে উইক, আর লাস্ট ওয়ান হবে হচ্ছে গ্র্যাভিটেশনাল। ঠিক আছে না? জি মিস। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী আছে, এটা তো পড়লাম আমরা। তাহলে আমরা হচ্ছে ৪ ধরনের বল পড়লাম। মৌলিক বলসমূহের পাল্লার তারতম্য, মানে তুমি রেঞ্জটা দেখবা যে কতটুকু হতে পারে, কত টাইমস বেশি হতে পারে, আমরা যে বললাম এটাই আরকি ওরা তোমাকে বুঝাবে। যেমন আগের অনুচ্ছেদে ৪ টি মৌলিক বলের মানের পার্থক্য জানার পরে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, সবল নিউক্লিয় বল যেহেতু এতটাই শক্তিশালী, তাহলে অন্যান্য দুর্বল বলগুলো টিকে আছে কেমন করে? এই প্রশ্ন খুবই যৌক্তিক তোমার কাছে, কিন্তু এতক্ষণ মৌলিক বলগুলোর মানের কথাই বলা হয়েছে এবং সেই বল কত দূরত্বে কার্যকর সেটা আমি এখনো বলি না। এটাকে আমি রেঞ্জ বলি। রেঞ্জ মানে কি? এই বলটা তুমি কতটুকু ডিস্টেন্স পর্যন্ত তার উপর এপ্লাই করতে পারবা, তাই তো? যেমন আমি যদি নিউক্লিয়ার বলগুলা বলি, তো নিউক্লিয়ার বল অবভিয়াসলি জাস্ট কনফাইন্ড করে কোনটুকু অংশে? শুধু নিউক্লিয়াসের ভিতর। তুমি যদি বাইরে চলে যাও, অনেক দূরে যাও, তাহলে কি আমি তখন সেটার কথা চিন্তা করতে পারবো? নো মিস। তার মানে তার রেঞ্জ অনেক কম। কিন্তু তুমি বলো তো গ্র্যাভিটি, গ্র্যাভিটি তুমি যেখানেই লুকায় থাকো না কেন, তোমার উপর কি গ্র্যাভিটিটা এপ্লাই করা হচ্ছে বা সবসময় কি সেটা আছে? জি মিস। হ্যাঁ, তাহলে বুঝাই যাচ্ছে ওর পাল্লা বা ওর রেঞ্জ অনেক বড়। তাহলে রেঞ্জ বলতে আমি বুঝাচ্ছি যে কোন এরিয়া পর্যন্ত তার এই অ্যাবিলিটিটা আছে। যেমন মনে করো একটা টিচার তোমাকে ক্লাসে যখন পড়াচ্ছে, তার অ্যাবিলিটি বা তার পাল্লা শুধু এতটুকুই, সে তোমাকে ক্লাস পর্যন্ত কন্ট্রোল করতে পারবে। তুমি ক্লাসে যদি ঘুমায়ে যাও, একটু ডিস্টার্ব করো, গল্প করো, উনি তোমাকে এটা নিয়ে একটু বকাঝকা করতে পারবে। এর বাইরে কিন্তু সে আর পারবে না। এর বাইরে ধরো, তাহলে আমি যদি বলি এর বাইরের রেঞ্জ কার, ধরো তোমার প্যারেন্টস এর হতে পারে, তাই না? তো এরকম এখানে আমি পাল্লাটাই জাস্ট জানবো, যেমন হচ্ছে মহাকর্ষ এবং তড়িৎ চুম্বক। আর ওখানে আমি কি জেনেছি আগের
প্যারাটাতে আগের প্যারাতে তুমি পড়েছো হচ্ছে রেঞ্জের সাথে সাথে তার ভ্যালু গুলা, তাই না? এটাও একটু খেয়াল করবা। কম্পারিজনটা যেমন এত টাইমস গ্রেটার ওটা, এত টাইমস উইকার এটা একটু মনে রাখবে, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 36 বা 10 টু দি পাওয়ার জি মিস। -7। আচ্ছা, তো এবার আসে মহাকর্ষ মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল যেটা এন্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে। তাহলে এদের পাল্লা হচ্ছে অসীম, মানে ইনফিনিটি। তুমি যেখানেই নিয়ে যাও না কেন তুমি গ্র্যাভিটিকেও ডিক্লাইন করতে পারবা না বা ইগনোর করতে পারবা না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকেও পারবা না। অনেক দূরত্বে গেলে এই বলের প্রভাব অনেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু কখনোই সেটা শূন্য হবে না। এজন্য অত্যন্ত দুর্বল মান সত্ত্বেও মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু সৌরজগৎ থেকে শুরু করে বিশালাকার গ্যালাক্সিগুলো টিকে আছে। হ্যাঁ, না হলে ভাবো একটা শূন্যের মধ্যে এই প্ল্যানেটস গুলা বা হচ্ছে স্টার্স গুলা এগুলা কিভাবে ভেসে আছে বা ঘুরতেছে, না তো ঠাস করে নিচে পড়ে যেত, জানি না কই পড়ে যেত, কিন্তু পড়ে যেত, তাই তো? সো জি ওদের মিস। কারণে এটা এখনো টিকে আছে। ক্লিয়ার? জি মিস। তাহলে সবচেয়ে বেশি পাল্লা কোন দুইটা ফোর্সের পেয়েছো বলো তো আমাকে? মিস হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ভেরি গুড। এরপর চলে আসো আমি নিউক্লিয় বলগুলার যদি চিন্তা করে, এটা খুবই অল্প দূরত্ব। যেমন সবল নিউক্লিয় বল কাজ করে 10 টু দি পাওয়ার -15 মিটার দূরত্ব পর্যন্ত। এটাকে আমরা অনেক সময় বলি এত 1 ফেমটোমিটার। এটা মানে হচ্ছে কি একটা রেডিয়াস, একটা একটা অ্যাটমের, আর কিছুই না। আর দুর্বল যেটা উইক নিউক্লিয়ার ফোর্স সেটা কাজ করে হচ্ছে আরো 1000 গুণ কম, মানে আরো 3টা শূন্য কম হবে। তাহলে 10 টু দি পাওয়ার -18 মিটার পর্যন্ত। ক্লিয়ার? তাহলে খুবই অল্প রেঞ্জে ওরা কাজ করতে পারে। নিউক্লিয় বলের পাল্লা বেশি হলে মহাকর্ষের আকর্ষণ বল কিংবা তড়িৎ চৌম্বক বলের চেয়েও সবল এই বলের প্রভাবে গ্যালাক্সি থেকে শুরু করে অণু পরমাণু কিছুই গঠিত হতে পারতো না। তার অর্থ এই মহাবিশ্বে কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে কি বলেছে? এই নিউক্লিয় বলগুলা যদি অনেক পাওয়ারফুল হতো বা রেঞ্জ যদি অনেক বেশি হতো, পাওয়ারফুল তো অবশ্যই, কিন্তু রেঞ্জ যদি অনেক বেশি হতো মানে অনেক দূর পর্যন্ত যদি অ্যাপ্লাই করা যেত, তাহলে কি হতো? তোমার গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে, তাদের থেকেও এই বলের রেঞ্জ যেহেতু বেশি, ফোর্সের রেঞ্জ যেহেতু বেশি, তাহলে গ্যালাক্সি থেকে শুরু করে তোমার যে অণু পরমাণু এগুলা কিছুই তখন গঠিত হতে পারতো না। কারণ সবাই সবাইকে কনফাইন করে ধরে রাখতো। প্রোটন নিউট্রন একসাথে চুপচাপ বসে থাকতো। সে সবসময় নিউক্লিয়াসে থাকতো, নতুন কিছু সে তৈরি করতে পারতো না। বুঝতে পারছো? এই অস্তিত্বই কখনো থাকতো না। ক্লিয়ার? বুঝছো তো এটা? আজকে জি তোমার মিস নাম বুঝেছি। বুশরা। আচ্ছা, আমি তোমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেই। আজকে বাকিরা জয়েন দেয়নি। আচ্ছা বুশরা, আসো আমরা আবার একটু পড়াশোনায় ব্যাক করি। তাহলে এখানে আমরা একটা চিন্তার খোরাক দিয়েছে তোমাকে, তোমাকে একটু ভাবতে বলেছে। মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু তড়িৎচুম্বক বল মহাকর্ষ বল থেকে আমরা বলেছি 10 টু দি পাওয়ার 36 টাইমস বেশি শক্তিশালী হওয়ার পরে মহাজাগতিক দূরত্বে মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখি কেন জিজ্ঞেস করেছে। তাহলে তখন তুমি তড়িৎচুম্বক বলটাকে কেন দেখো না? তুমি সবসময় কেন মহাকর্ষ বলটাকে এত বেশি কার্যকর হিসেবে দেখো? বলতে পারবা কেন? আইডিয়া। মিস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে পৃথিবী আকর্ষণ করে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তার ইলেকট্রন আদান প্রদান হয় না, এরকম কিছু। হ্যাঁ, অনেকটা কাছাকাছি গিয়েছো। যেমন তুমি প্রথম কথাটা ঠিক বলেছো, ভেরি গুড। যেমন আমি এখানে অনেক সময় তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে যখন পড়াশোনা করবা, তখন দেখবা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাইন্ড অফ ডিপেন্ড করে হচ্ছে ওই অবজেক্টটার মাসের উপর, তাদের ডিস্টেন্সের উপর। এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো ধরো আমাকে পৃথিবী অ্যাট্রাক্ট করতেছে, তাহলে বুঝতেই পারতেছো পৃথিবী তো অনেক বড়। তাহলে অবশ্যই তার অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে না? এটা মাসের উপর ডিপেন্ড করে। তো মহাকাশে জি তুমি মিস। যাচ্ছ, সেখানে আরো গ্রহ নক্ষত্র বা স্টার্স যাই থাকুক না কেন, তুমি কিন্তু সেটা কখনো স্কিপ করতে পারবা না। আর ইলেকট্রোম্যাগনেটিক যেটা ভেরি গুড, সেখানে অবশ্যই চার্জ থাকতে হবে, চার্জ পার্টিকেলস এর কথা চিন্তা করতে হবে। দেন সেখানে আমার হচ্ছে বাকি জিনিসগুলো যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ম্যাগনেটিক ইফেক্ট গুলো তোমার চিন্তা করতে হবে, তাই তো? জি মিস। তো এই ম্যাগনেটিক ইফেক্ট বা ম্যাগনেটিক ফিল্ডটা দেখা যায় যে তেমন একটা ডিপেন্ড বা তার ভ্যালুটা এটা, হ্যাঁ, এটার সাথে এতটা রিলেটেবল না। তো এর জন্য আমরা তখন দেখা যায় যে ওর ভ্যালু বেশি, মানে হচ্ছে ওর
অনেক বেশি শক্তিশালী, স্ট্রংগেস্ট ওটা। কিন্তু মহাজাগতিক দূরত্ব মানে কি, অনেক বেশি দূরে চলে গেছো, মহাকর্ষে চলে গেছো, তখন কিন্তু তোমার এই চার্জ পার্টিকেলস এগুলোর কোনো ভ্যালু নাই আমার কাছে, তখন শুধু ওটাই আমাকে কাজ করবে, তাই তো? শুধু মহাকর্ষটাই সেখানে অ্যাপ্লিকেবল হবে, রাইট? জি মিস। আচ্ছা, তাহলে আমাকে একটু তুমি বলো 4 ধরনের বল পড়েছো কি কি? Is gravitational force, electromagnetic force, strong nuclear force, weak nuclear force. ভেরি গুড। এর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট কোনটা, মানে কোন ভ্যালুটা সবচেয়ে Is বেশি হবে? strong nuclear force. স্ট্রং নিউক্লিয়ার ফোর্স জি নাকি? মিস। আর সবচেয়ে উইকেস্ট কোনটা হবে? আচ্ছা, সবচেয়ে উইকেস্ট বা ভ্যালু কম কোনটার হবে? মিস হচ্ছে ফোর্সের দিক থেকে তাহলে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার যদি আমি তোমাকে রেঞ্জ বা পাল্লা জিজ্ঞেস করি, সবচেয়ে বেশি পাল্লা কার বা রেঞ্জ কার হবে, কোন দুইটা আছে আসলে, কোন দুইটার বেশি হবে? Is gravitational force আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ভেরি গুড। আর সাধারণত পাল্লা একটু কম থাকবে কাদের? নিউক্লিয়ার ফোর্স গুলার। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আমি তো বইটাই ওপেন করি, আমি ডাউনলোড করেছি। আমরা ইনভেস্টিগেশনালে 20 পেজ আছে। তাহলে দেখো আমরা মোটামুটি তোমার এই ফোর্সের পার্টটা কমপ্লিট করে ফেলেছি, যে কোনটা কোন ফোর্স বলে, কোনটা কিভাবে কাজ করে। যে দেখো তোমাদের বইতে এটা দুইটা ডিফারেন্স লেখা আছে, একটাকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সোনাস, আর যেই গ্র্যাভিটেশনাল ফোর্সটার মধ্যে আর্থ কাজ করে সেটাকে আমি গ্র্যাভিটি বলি। সো গ্র্যাভিটি ইজ ওয়ান কাইন্ড অফ গ্র্যাভিটেশনাল ফোর্স যখন সেখানে আর্থটা ইনক্লুড হবে, রাইট? জি মিস। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই টপিকটা শেষ হয়েছে। তাহলে আসলে আমরা একটু দেখি, এক্সারসাইজ বুকে আমরা 17 পেজে ছিলাম, তাহলে আমরা মোটামুটি 17 পেজ পর্যন্ত এখানে শেষ করে ফেলি। এক্সারসাইজ বুকটা একটু ওপেন করি। তুমি ক্লাস করো না কেন বুসরা? আমি তো তোমাকে এর আগে কখনো ক্লাসে পাইনি। মিস কোনো আসলে সমস্যা? আমার প্রাইভেট থাকার কারণে আমি প্রথম ক্লাসগুলো করতে পারিনি। ও আচ্ছা আর আচ্ছা, আমি মানে কয়েকদিন পরীক্ষা থাকায় ক্লাসগুলো মিস হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা এর পরের থেকে আবার তাহলে একটু কন্টিনিউ করা ট্রাই করবো, নো প্রবলেম। আচ্ছা, আমরা লাস্ট মনে হয় 50 কেজি রাইডিং মোটরসাইকেল 250, এই যে এই ম্যাথটা লাস্ট করেছে, তাই না? হ্যাঁ, আমরা এই পেজে আছি। তাহলে এবার দেখো আমরা মোটামুটি হচ্ছে টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল ফোর্সেস নিয়ে পড়াশোনা করে ফেলছি। তোমাকে বলছি বেসিক ফোর্স গুলো একটু পড়তে, কোনো সমস্যা থাকলে আস্ক করতে। আসলে among these forces, four types of basic forces, which one is the strongest? আমরা এটা নিয়েও পড়াশোনা করে ফেলছি। which one is the weakest? এটাও বলে ফেলছি। which one has the maximum range? এটাও বলে ফেলছে। তোমার যদি দুইটা অপশন থাকে অবশ্যই তো তুমি লিখবা গ্র্যাভিটি এবং হচ্ছে গ্র্যাভিটেশনাল এবং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, কিন্তু যদি একটার দিক থেকে চিন্তা করো রেঞ্জ সবচেয়ে বেশি কার, অবশ্যই সেটা গ্র্যাভিটি। দুইটারই অনেক বেশি আছে, বাট এটা অনেক বেশি। অ্যারেঞ্জ দ্য ফোর এলিমেন্টাল ফোর্সেস ইন অর্ডার স্টার্টিং ফ্রম দ্য স্ট্রংগেস্ট টু দ্য উইকেস্ট, এটা আমরা করেছি বেসড অন দ্য ভ্যালু এবং রেঞ্জের বেসিসে। তো এটা আসলে এখানে জাস্ট আমি করি। তাহলে বলো তো স্ট্রং টু উইক সবচেয়ে স্ট্রংগেস্টে কোনটা রাখবা? মিস স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ভেরি গুড। তারপরে হচ্ছে, তারপরে কোনটা রাখবা? মিস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা খেয়াল করবা। তাহলে ও হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা কিনা আমার মোটামুটি সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট। আর এই পাশে থাকে আসলে উইক, আমি একটু আগেই লিখে ফেলি। আর মাঝে হচ্ছে তুমি বলেছো কোনটা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর সবচেয়ে উইকেস্ট কোনটা? মিস গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ভেরি গুড। আর রেঞ্জ করলে কিভাবে করবা? মিস হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেন স্ট্রং নিউক্লিয়ার, দেন উইক নিউক্লিয়ার ফোর্স। ভেরি গুড। তাহলে দুইটার মধ্যে দুইটাই নিউক্লিয়ার সবচেয়ে দূরের বা হচ্ছে রেঞ্জ অনেক কম, কিন্তু তার মধ্যেও চিন্তা করলে স্ট্রংটার রেঞ্জ বেশি, তাই না? 10⁻⁻15 বলেছিল, আর ওটা মনে হয় 10⁻⁻18, আরো 1000 টাইমস কম। পারা জি যাবে না ম্যাম। এগুলো? আচ্ছা, এরপর চলে আসো আমরা সেশন 5-6 এ চলে যাই। হাউ ফার ইজ ইয়ার স্পোর্টস প্রিপারেশন? আচ্ছা, তোমাদের একটা শুরুতে একটা স্পোর্টস এর অ্যারেঞ্জমেন্ট করতে বলছিল, কোনো একটা।
তো আসলে you have prepared for various sports including running, weight throwing. Let's practice playing carom in this session. আচ্ছা আমরা এখন ক্যারাম খেলবো। As usual, any member from each team who will participate in carom game will join in the practice session. Done with your practice, then let's talk for a little about this game. Have you noticed while playing carom that the harder the carom strike is tapped, the harder it bounces back? হ্যাঁ আমরা সবাই দেখেছি তাই না? If you want to say it twice, strike it again. তুমি যদি ক্যারামের যেই ক্যারাম যেটা আছে সেটাকে যদি তুমি অনেক জোরে স্ট্রাইক করো তাহলে দেখবা ঠিক ওটা অত জোরে তোমাকে বাউন্স ব্যাক করছে তাই না? তো এটা তুমি চাইলে দেখতে পারো। এখন এটা কি বলেছে, ইফ ইউ পাঞ্চ আ ওয়াল অর হার্ড সারফেস, দ্য হার্ডার ইউ পাঞ্চ দ্য মোর পেইন ইউ উইল ফিল। তার মানে আমি যত জোরে পাঞ্চ করব নিশ্চয়ই অপোজিট একটা ফোর্স আমি ফিল করছি, তার কারণে আমি হাতে ঠিক অতটা ব্যথাই পাবো। আমি আস্তে করে পাঞ্চ করি আমি আস্তে ব্যথা পাবো, আমি জোরে পাঞ্চ করি আমি জোরে ব্যথা পাবো, রাইট? জি তো মিস। এটা দ্বারা কি বোঝায়, এটা আমাকে নিউটনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ল, থার্ড ল, সেটা বোঝায়। কিসের ল এটা? অবশ্যই মোশনের ল। মোশনের আমরা তিনটা ল পড়েছি নিউটনের, ফার্স্ট, সেকেন্ড, আমরা এখন আসলাম থার্ড লতে। থার্ড লটা তোমাকে কি বলে বলো তো? থার্ড ল এর স্টেটমেন্টটা কি আমরা জানি? Miss, every action has an equal and opposite reaction. ভেরি গুড। এটা আমরা রিয়েল লাইফে সবচেয়ে বেশি এক্সাম্পল দেখে। যেমন তুমি যখন রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কেন হাঁটতেছো? কারণ তুমি রাস্তার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি অপোজিট আরেকটা ফোর্স অ্যাপ্লাই পাচ্ছ, তার জন্য তুমি সুন্দর মতো হাঁটতে পারতেছো। তুমি এখন চিন্তা করো তুমি স্যান্ডের উপর দিয়ে হাঁটতেছো, বালির উপর দিয়ে হাঁটতেছো, তখন তোমার হাঁটতে অনেক কষ্ট হয়। কেন? কারণ আমি ঠিক মতো ফোর্স অ্যাপ্লাই করতে পারি না। সো আমি অ্যাজ অ্যাজ এ রেজাল্ট আমি অপোজিট কোনো ফোর্সও ঠিক মতো পাই না। সো আমার ব্যালেন্স করতে একটু অসুবিধা হয়। তুমি আরো ভালো এক্সাম্পল রকেট হিসেবে চিন্তা করতে পারো। রকেটে তুমি খেয়াল করবে যখন ফুয়েলটা বার্ন হয়, সে অনেক স্পিডে কি করে রকেটের ইঞ্জিনটা তোমার হচ্ছে নিচের দিকে প্রেস করছে তাই না, বা হচ্ছে অনেক ফোর্স অ্যাপ্লাই করতেছে, যার কারণে সে অপোজিটে একই অ্যামাউন্টের ফোর্স পাচ্ছে এবং সে উপরে উঠে যাচ্ছে, রাইট? জি স্পেসে মিস। চলে যাচ্ছে। তাহলে আসো, ফ্রম নিউটনস ফার্স্ট ল উই নো হোয়াট হ্যাপেন্স when no force is applied to an object. আমরা ফার্স্ট লতে কি জেনেছি, যে আমি যদি কোনো অ্যাপ্লাই না করি ফোর্স, তাহলে সে যেভাবে ছিল ওভাবেই থাকবে, যদি তুমি এক্সটার্নাল কোনো ফোর্স কনসিডার না করো। যেমন তুমি যদি একটা গাড়িকে চলতে দেখো, সে আজীবন চলতেই থাকবে। তুমি যদি কাউকে চুপচাপ বসে থাকতে দেখো, সে আজীবন বসেই থাকবে। আমি ফোর্স অ্যাপ্লাই না করা পর্যন্ত সে নড়বে না, বা সে নিজে ফোর্স অ্যাপ্লাই না করা পর্যন্ত তার কোনো চেঞ্জ হবে না। দেন আমরা দেখেছি যে ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি হয়, এটা হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড লতে ফোর্স অ্যাপ্লাইড এর অ্যামাউন্টটা আমরা দেখেছি যে তার পার সেকেন্ডে কতটুকু মোমেন্টামের চেঞ্জ হচ্ছে এটার প্রপোর্শনাল হয়। সেখান থেকে আমরা ডেরিভেশন করে F equals to ma বের করছে। এখন আসো আমরা দেখবো যে when one object exerts a force on another object, we will know the interaction between the two objects from Newton's third law. Newton's third law explains how are walking or running. Newton's third law is also used in jet engines or rocket engines going to space. আচ্ছা, when discussing Newton's first and second law, we talked about force, but not who or what is exerting the force. আমরা ফোর্স নিয়ে করেছি, কিন্তু কে ফোর্স অ্যাপ্লাই করতেছে, কার উপর করতেছে, এগুলো নিয়ে কখনো কথা বলিনি। তো ইন রিয়েল লাইফ ফোর্স ইজ অলওয়েজ এক্সার্টেড বাই সাম অবজেক্ট অন অ্যানাদার অবজেক্ট। যেমন আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি টেবিলে, তাহলে আমি টেবিলের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাই তো? নিউটনস থার্ড ল টেলস আস হোয়াট রিঅ্যাকশন উইল অকার্স between two objects when one exerts a force on another. তাহলে নিউটনের থার্ড লটা তোমাকে কি বলে? তুমি যখন একটা ফোর্স অ্যাপ্লাই করবা কোনো কিছুর উপর, সে তোমার সাথে কিরকম রিঅ্যাকশন করবে, তাই তো? তো নিউটনস এর থার্ড লটাকে যদি আমি রাইট দেই বা স্টেটমেন্টটা লিখে, অনেকভাবেই লেখা যায়, বাট ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি সিম্পলি অ্যান্ড ক্লিয়ারলি রিটেন অ্যাজ when one object exerts a force on another object, that object also exerts an equal force on the first object in the opposite direction. তাহলে অ্যামাউন্ট সেম থাকবে, শুধু কি আলাদা হবে বলো তো বুশরা? জি মিস। যেমন আমি যখন কোন একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করব, আমি একটা ফোর্স ব্যাক পাবো, তাই তো? জি মিস। সেই ফোর্সের অ্যামাউন্টটা কি সেম থাকবে যেটা আমি অ্যাপ্লাই করেছি? জি মিস, ইকুয়াল থাকবে। কিন্তু ডিরেকশনটা কি থাকবে?
অপোজিট হবে, আমি যেদিকে অপোজিট দিব হবে, তার অপোজিট অপোজিটে ডাইরেকশন। হবে। তার মানে এটা কাইন্ড অফ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ফোর্স আমরা সবাই জানি তার ভ্যালুও আছে, তার ডিরেকশনও আছে। তাহলে আমি যদি, যে তুমি বললা না তখন যে পজিটিভ নেগেটিভ কি শুধু খালি ডিরেকশন বুঝে, নর্মালি ফিজিক্সে আমরা সাধারণত এই কারণেই ব্যবহার করি। তো আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা যদি পজিটিভ হয় তাহলে দেখবো তোমার ভ্যালুটা, ধরো পজিটিভ 20 নিউটন তুমি অ্যাপ্লাই করছো, তুমি রিয়েক্ট করার পর কত পাবা? নেগেটিভ 20 নিউটন পাবা তোমার উপর। ক্লিয়ার? তার মানে হচ্ছে ফোর্সটা সেম থাকবে কিন্তু সেটা অপোজিট থাকবে। এই যে তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো এটাকে আমরা কি বলি? অ্যাকশন বলি। আর যেই ফোর্সটা তুমি রিটার্ন পাচ্ছ সেটাকে অবশ্যই আমি রিঅ্যাকশন বলবো। সো দ্য ফোর্স নেভার স্ট্যান্ডস অ্যালোন। তাহলে তুমি কখনো এমন না যে তুমি ফোর্স দিয়ে দৌড় দিয়ে চলে গেলা, রিঅ্যাকশনের জন্য ওয়েট করলে না, এরকম কখনো হবে না। ইট অলওয়েজ কামস ইন পেয়ার্স। এটা সবসময় জোড়ায় জোড়ায় আসবে, তুমি দেখবা। মিনিং দ্যাট ইফ দেয়ার ইজ অ্যান অ্যাকশন দেয়ার মাস্ট বি আ রিঅ্যাকশন। It is never possible to get only action or only reaction separately. এটা কখনোই পসিবল না যে তুমি শুধু রিঅ্যাকশনটাই চাবা, তুমি শুধু অ্যাকশনটাই চাবা। দুইটা একসাথেই তুমি পাবা। One thing that is often confused when learning Newton's third law is that if two forces are equal and opposite to each other, why doesn't one cancel the another? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন এবং বলা হয়েছে তাদের ভ্যালু সেম, তারা অপোজিট, তাহলে কেন ক্যান্সেল আউট করে না বলো তো বুশরা? নর্মালি তো ক্যান্সেল হওয়া উচিত। আমি +5 দিলাম, -5 পেলাম, তাহলে কি জিরো হয়ে যাওয়ার কথা না? জি মিস, এটা তো জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন হয় না বলো তো? মিস যদি আমার বল প্রয়োগটা বেশি হয়ে যায় তাহলে না। আচ্ছা, আমার বল প্রয়োগ বেশি হলে তো আমি রিঅ্যাকশনও বেশি পাবো। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আমি অবজেক্ট এ এবং বি, দেয়ার আর টু সেপারেট অবজেক্টস, when A exerts a force on B, এটা দেখো বি এর উপর ফোর্স অ্যাপ্লাই করেছে, বি exerts a force on A, তাহলে বিও এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট ইজ দ্য টু ফোর্সেস আর ইকুয়াল and opposite but they act on two different objects, never on the same object. If the two forces are applied to the same object they could only cancel each other out, but there is no chance of দ্যাট হিয়ার। ধরো তুমি, আমি তোমার থেকে কিছু টাকা ধার করলাম সাপোজ, হ্যাঁ, ধরো তুমি আমার থেকে 10 টাকা পাও, ঠিক আছে? তাহলে তুমি আমার থেকে ধরো সাপোজ 10 টাকা পাও, তাহলে এটা কাইন্ড অফ আমি তোমার থেকে ধার করেছি। তো পরের দিন ধরো আমরা কোথাও যাচ্ছি, রিক্সায় যাচ্ছি, আমি তোমার রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম, তো সেটা ভাড়া ধরো 10 টাকাই ছিল সাপোজ তোমার পোর্শনার। তাহলে কি হলো বলো তো? তুমি 10 টাকা আমার থেকে, আমি তোমার থেকে 10 টাকা পাই, তুমি আমার থেকে 10 টাকা পেতা, আমি কি করলাম, এখন তোমার থেকে আমি আবার 10 টাকা পাই, সো দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। কিন্তু ফোর্সের বেলা এটা কেন হচ্ছে না? কেন হচ্ছে না আমি বলি। ধরো তুমি আমি তোমার থেকে 10 টাকা ধার নিয়েছি, তাই না? তো 10 টাকাটা কে পাবে? তুমি পাবা। তো ধার নিয়েছি আমি, আমি তোমাকে যেদিন রিটার্ন করব সেদিনই তো তোমার এটা ক্যান্সেল আউট হবে, রাইট? জি মিস। আমি 10 টাকা তোমাকে রিটার্ন না করে তোমার বান্ধবীকে যদি রিটার্ন করি তাহলে কি আমি বলতে পারবো যে হ্যাঁ দেখো 10 টাকা তো রিটার্ন করেছি তাহলে এখন ক্যান্সেল আউট হয়ে গেছে, আমি আর তোমার থেকে কোনো টাকা পাই না, তুমিও কোনো টাকা পাও না? এটা কিন্তু হবে না। কেন? আমি যদি তোমার থেকে ধার নেই আমার তোমাকে ব্যাক করতে হবে। সেম কাহিনীটা এখানেও হয়েছে। আমি যার উপর অ্যাকশন করব তার উপরে যদি রিঅ্যাকশন হতো তাহলে কি হতো? ক্যান্সেল আউট হয়ে যেত। কিন্তু আমি যখন একটা দেয়ালে পুশ করি বা ধাক্কা দেই, আমি যখন একটা দেয়ালে ঘুষি দেই, আমি দেয়ালের উপর অ্যাকশন করছি কিন্তু ব্যথা পাইছে কে? জানি না ও পাইছে কিনা, কিন্তু রিটার্নটা তো আমি পাইছি, তাই না? জি মিস। এটাই এখানে হয়। সো এখানে কি সেম অবজেক্টের উপর অ্যাকশন আর রিঅ্যাকশন কাজ করে নাকি অন্য দুইটা অবজেক্টের উপর কাজ করে? দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে না অ্যাকশন বা রিঅ্যাকশনটা? জি মিস। তো এর জন্য এটা কি তুমি ক্যানসেল আউট করতে পারবা? তোমার টাকা কি আমি আরেকজনের কাছে পরিশোধ করে দিতে পারবো? এটা তো পসিবল না, তাই না? না অ্যামাউন্ট মিস। সেম, হ্যাঁ, অপোজিটও হয়েছে যে একজনের থেকে আমি ধার নিয়েছি তাকে রিটার্ন করেছে। অপোজিট হয়েছে অ্যাকশন রিঅ্যাকশন, কিন্তু সেটা সেম অবজেক্টে যদি হয় তাহলেই শুধুমাত্র সেটা কি হবে? ক্যান্সেল আউট হবে। If you push a heavy table, you will feel the table pushes you back. You can see there are two objects, one is yourself and the other is the table. You exert a force, যেটা অ্যাকশন কার উপর করছো? টেবিলের উপর। কিন্তু টেবিল তোমাকে একটা ফোর্স দিচ্ছে যেটা হচ্ছে রিঅ্যাকশন, যেটা তোমার উপর দিচ্ছে। This is action and reaction. If you had to throw a punch in a vacuum, you probably wouldn't mind because of how little or no force can be exerted on the air. হ্যাঁ, আচ্ছা, এটা মজার ব্যাপার যে ভ্যাকিউম যেখানে কোনো এয়ার নাই সেখানে এটা পারা যায় না কেন? কারণ হচ্ছে if you are asked to punch a hard concrete wall you would probably not agree because the concrete would cause you enough pain. হ্যাঁ, তুমি একটা কংক্রিটের দেয়ালে এত জোরে পুশ করতে চাবা না, ঠিক আছে? কারণ হচ্ছে সে তোমাকে অনেক জোরে ব্যথা দিবে। দ্যাটস ইট। কিন্তু তুমি এটা আবার ভ্যাকুয়ামে ইজিলি করতে পারবা। তুমি এমনি বাতাসের মধ্যেও ফোর্স এপ্লাই করতে পারবা, তাই না? কিন্তু তুমি এত ব্যথা পাবা না।
So the easiest way to understand Newton's third law is to understand how one walks. From a stationary position, one can walk, which means there is an acceleration while walking. আমরা যখন হাঁটি সেখানে একটা এক্সেলারেশন মনে রাখবা বুশরা আমরা পড়েছি F equals to ma, রাইট? সেকেন্ড লতে। জি মিস। তাহলে যেখানে এক্সিলারেশন নাই সেখানে কি ফোর্স থাকবে? নো মিস, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। তাহলে বলো তো আমি যদি আজকে একটা গাড়ি চালাই, সেই গাড়িটা আমি 20 মিটার পার সেকেন্ডে আজীবন চালাচ্ছি, তাহলে কি এখানে কোনো এক্সিলারেশন আছে? নো মিস। নো। তাহলে এটা কি নিউটনের ফার্স্ট ল হয়ে গেল না, যে আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, সে যেই ভেলোসিটিতে ছিল সেই ভেলোসিটিতেই থাকবে, রাইট? জি মিস। হ্যাঁ, তাহলে এখানে বলেছে যে তুমি যখন হাঁটো তো অবশ্যই তোমার ভেলোসিটি চেঞ্জ হয়, কখনো জোরে হাঁটো কখনো আস্তে হাঁটো, সো সেখানে একটা এক্সিলারেশন ক্রিয়েট হয়। এখন আসো বলছে হোয়াইল ওয়াকিং, তার মানে সেখানে একটা ফোর্সও অ্যাপ্লাই হয়, যেহেতু এক্সিলারেশন আছে ফোর্স আছে, যেখানে এক্সিলারেশন সেখানেই ফোর্স থাকবে। বাট উই অল নো দ্যাট when someone walks no one exerts a force on them. So where does the force come from? Without the concept of action and reaction we could never explain walking. Because of this reaction one can walk. This is why you can't walk in very slippery places. হ্যাঁ, স্লিপারি প্লেস গুলোতে তুমি ফোর্সই অ্যাপ্লাই করতে পারো না। So if the foot on the floor is not able to exert a backward force on the slippery surface, the foot slips. As no force can be applied, there is no opposite force. তাহলে দেখো এখানে চিত্রটার দিকে খেয়াল করো, এই লোকটা যখন হেঁটে যাচ্ছে সে একটা এফ বল এক্সার্ট করছে, যেটা সবুজ কালার দিয়ে দেখাচ্ছে, গ্রিন কালার দিয়ে। তাহলে সে কাকে দিচ্ছে? এটা একটা অ্যাকশন সে রাস্তায় দিচ্ছে, রোডের উপর দিচ্ছে। রোডটাও তাকে বিপরীতে কি দিচ্ছে? একটা রিয়াকশন দিচ্ছে, যেহেতু অপোজিটে তাই থেকে মাইনাস এফ দেখাচ্ছে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এরপর চলে আসো আমি মানে ক্যান্সেল হবে না বলতে অবজেক্টের উপর ডিপেন্ড হবে, আর অবজেক্ট বলতে কি অবজেক্টের মাসের উপর, মানে মাসের কথা বলেছে? না না, মাসের কথা না, সেম টাইপস এর অবজেক্ট কেনা। যেমন ধরো তোমার কাছে দুইটা গাড়ি আছে, তাহলে দুইটা গাড়ি মানে দুইটা অবজেক্ট। তোমার কাছে একটা গাড়ি আছে, তাহলে সেটা একটা অবজেক্ট। এখন গাড়ি কি গাড়ির উপর কখনো ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না? ধরো তুমি এসে গাড়িতে একটা ধাক্কা দিলা বা একটা ঘুষি দিলা, তাহলে তুমি এখানে একটা অবজেক্ট, তাহলে তুমি ঘুষি দিছো, কাকে দিছো? গাড়ির উপর। তাহলে অ্যাকশনটা কে ফিল করছে? গাড়ি। গাড়ি তোমাকে রিয়াকশন দিবে, সেটা কে ফিল করছে? গাড়ি ফিল করছে, তুমি ফিল করছো। তার মানে দুইটা অবজেক্ট দুইটা জিনিস ফিল করছে। যদি এমন হয়তো গাড়ি অ্যাকশন ফিল করছে গাড়ি রিঅ্যাকশন ফিল করছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্লিয়ার? জি মিস। Okay, very good. তাহলে so the same thing happens in a jet engine of a plane or a rocket. The hot gas from the engine is ejected backward with great velocity. তাহলে অনেক জোরে অনেক ভেলোসিটিতে কি হয়, একটা ইঞ্জিন গ্যাস বা হট গ্যাসটা তোমার ল্যান্ডে ধাক্কা দেয় বা ইজেক্ট হয়, তাই না? তো এই ধাক্কার কারণে ইন আ রেসপন্স দ্য প্লেন অর রকেট মুভস ফরওয়ার্ড, যার কারণে সে সামনের দিকে চলে যায়। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল করি, যেটা বলা হয়েছে চেয়ার ক্যান এক্সার্ট a maximum reaction force 525 নিউটন if your mass is 50 কেজি। তাহলে এফ দেয়া আছে, মাস মানে এম দেয়া আছে, and your friend mass is 55 কেজি, আরেকটা এম দেয়া আছে। ক্যান ইউ স্ট্যান্ড আপ অন দিস চেয়ার? ও আচ্ছা, তাহলে একটা চেয়ার ম্যাক্সিমাম 525 নিউটন দিতে পারে। তুমি আর তোমার বন্ধু মিলে নাকি কি করছো, ইফ ইউর মাস এন্ড ইউ ক্যান ইউ স্ট্যান্ড আপ অন দিস চেয়ার। আচ্ছা, তো তোমার আমি জানি যে ফোর্স বের করার সূত্রটা কি বা ফর্মুলাটা কি, এফ ইকুয়ালস টু এম এ, তাই না? জি মিস। এ হচ্ছে এক্সিলারেশন। মানে কোনো ফোর্সের এ, তাই তো? ফোর্স থাকলেই তো এক্সিলারেশন থাকে। ফোর্সটা যদি তোমার গ্র্যাভিটেশনাল হয় তাহলে তোমার এক্সিলারেশনটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, রাইট? জি মিস। তখন আর এ বলি না, তখন এটাকে আমরা জি বলি। তুমি কি জানো এটা? জি মিস। তখন এটাকে আমরা ফোর্সটাকে আমরা কি বলি জানো? ওয়েট বলি। তাহলে আমরা যে বলি তোমার ওয়েট কত, এটার মানে হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কত। ওয়েট কে যদি তুমি ডব্লিউ দিয়ে বা এফ দিয়ে ডিনোট করো, তাহলে ডব্লিউ বা এফ ইকুয়ালস টু এম এ হবে না, এম জি হবে। তাহলে তুমি তোমার ওয়েটটা বের করবা, তোমার ওয়েট কত হয়, তোমার বন্ধুর ওয়েট তুমি বের করবা, দুজনের ওয়েট বের করবা। তখন তুমি দেখবা যে দ্য ওয়েট উইল অ্যাক্ট অ্যাজ দ্য অ্যাকশন অফ স্ট্যান্ডিং আপ অন দ্য চেয়ার। তুমি চেয়ারে দাঁড়ালে সেটা একটা অ্যাকশন হবে, সো চেয়ার তখন তোমাকে রিয়েক্ট করবে। তো তোমার দেখো তোমার ওয়েট হচ্ছে 490 নিউটন, তাহলে তুমি 490 নিউটনটা চেয়ারকে দিবা, তাহলে চেয়ার তোমাকে কত দিবে? 490 ব্যাক করবে। তার মানে চেয়ারটা ভেঙে যাবে না, কেন? কারণ সে ম্যাক্সিমাম 525 দিতে পারে। তোমার বন্ধু যদি দাঁড়ায় তার ওজন একটু বেশি,
তার ওয়েট একটু বেশি, সেখানে দেখা যাবে তার মেইন ক্যাপাসিটি ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকেও বেশি হয়ে গেছে। সে যদি চেয়ারে দাঁড়ায় তাহলে চেয়ারটা ভেঙে যাবে না? জি মিস। বুঝতে পেরেছো এটা? জি মিস। তাহলে ওরা তোমাকে বলেছে নিউটনের থার্ড লটা একটু পড়ে আসতে। ডিসকাস উইথ দ্য রেস্ট অফ দ্য ক্লাস। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ক্যান বি সলভড ইউজিং দিস ফর্মুলা? দেয়ার ইজ ওয়ান সাচ ম্যাথমেটিক্যাল প্রবলেম। হ্যাঁ, আমরা দেখছি। টেক আ লুক অ্যাট ইট। আচ্ছা, এই এক্সারসাইজের এই প্রবলেমটা কি আমরা করব? একটু করে ফেলো, একবার একটু রাফলি করে ফেলো যে কিভাবে বের করব আমরা। আমাকে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে দেয়, তখন আমার এক্সিলারেশনটা মনে রাখবা, বা আমি ফোর্সটা বের করব, ওয়েট বের করব mg দিয়ে, নট ma। এখানে জিটা কি? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। ভ্যালুটা মুখস্থ রাখবা, 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু, রাইট? তাহলে এটা দিয়ে তুমি তোমার ওয়েট, তোমার বন্ধুর ওয়েট বের করতে পারবা? বের করো, দেখো এটা আসে কিনা তোমারও, একবার ট্রাই করো। মিস মিস মানে হচ্ছে যে মাসটা দেওয়া আছে সেই মাস অনুযায়ী না? হ্যাঁ, যে এটাই আছে। আমরা এক্সারসাইজ থেকে আরেকটা এক্সাম্পল করবো। হ্যাঁ, এটা একটু দেখো আগে ইনভেস্টিগেশন এটা পারছো কিনা। জি মিস, মিলেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো তো আমরা এখন এখান থেকে একটু শুরু করি। A wooden platform can give you a maximum reaction force of 500 নিউটন। তাহলে একটা প্ল্যাটফর্মে তুমি আছো, সেটা ম্যাক্সিমাম কত দিতে পারে? 500 নিউটন দিতে পারে। একটা বাইসাইকেল হ্যাজ a mass of 15 কেজি and a scooter has a mass of 110 কেজি. Which one can be repaired by placing it on the floor? কোনটাকে তুমি ফ্লোরের উপর উঠে ঠিক করতে পারবা, তাই তো? তাহলে বুঝতেই পারতেছো, যার মাস বেশি, ওয়েট বেশি, সে যদি এটা এক্সিড করে, ও কত ম্যাক্সিমাম ক্যাপাসিটি? 500 নিউটন। এটা যদি এক্সিড করে তাহলে আমার ফ্লোরটা রিপেয়ার করা, ফ্লোরে ওকে উঠানো যাবে না, ফ্লোরটা ব্রেক হয়ে যাবে, তাই তো? সো যার ভ্যালুটা 500 এর কম বা ম্যাক্সিমাম 500, তাকে আমি উঠাইতে পারবো। তাহলে তোমার এখন কাজ কি? স্কুটার এবং বাইসাইকেল দুইটারই ওয়েট বের করা, রাইট? জি মিস। বের করে ফেলো তাহলে। মিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, বাইসাইকেল কোনটাকে তুমি রিপেয়ার করতে পারবা? মিস বাইসাইকেলকে। বাইসাইকেলকে কত নিউটন এসেছে? মিস 147। 147। আর স্কুটারেরটা কত এসেছে? মিস 1078। 1000। আচ্ছা, এটা অনেক বেশি হয়ে আসছে, তাই না? 1078 নিউটন, অবভিয়াসলি গ্রেটার দেন 500। সো আমি এটাকে ওখানে উঠাতে পারবো না, ঠিক আছে তো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো নিউটন। আচ্ছা, তাহলে আসো আমরা এক্সারসাইজের বইয়ের এটার তাহলে একটা এক্সাম্পল দেখাই। সেম এক্সাম্পলে ধরো আমি তোমাকে ভ্যালু গুলো চেঞ্জ করে দেই। এখানে 525 নিউটন আছে। সো আমি বললাম যে চেয়ার ক্যান এক্সার্ট ম্যাক্সিমাম 678 নিউটন সাপোজ। হ্যাঁ, তো 678 নিউটন হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তো আমার মাসটা আর কি জানতে হবে। আমি ধরো তোমাকে মাস দিয়ে দিলাম, তোমার দুজনের মাস আর কি। তো একজন হচ্ছে 50 কেজি, না আছে এটাকে 55 রাখো বা 60 রাখো হাইয়েস্ট। তো ও হচ্ছে 60 কেজি একজন, মানে তুমি হচ্ছে 60 কেজি ধরো। আর তোমার বন্ধু হচ্ছে 75 কেজি। তাহলে তোমার বলতে হবে যে কে আসলে এখানে দাঁড়াইতে পারবে, তাই না? কে চেয়ারটার উপর দাঁড়িয়ে থাকতে পারবে, চেয়ারটা ব্রেক হবে না। বলো তো দেখি। আমি আগে দেখি ভ্যালুগুলো ঠিক আছে কিনা। মিস তাহলে আমি চেয়ারের উপর দাঁড়াতে পারবো।
তুমি পারবে। ভেরি গুড। যে পারবে না সে হচ্ছে বন্ধু, তাই তো? জি মিস। আচ্ছা, ভেরি গুড। তাহলে পারবে না এরকম কোয়েশ্চেন যদি একটু এক্সচেঞ্জ করে দেয় বা ভ্যালু গুলো একটু চেঞ্জ করে দেয়? জি মিস পারবো। আচ্ছা, ঠিক আছে। এরপর চলে আসো, বলা হয়েছে Newton's three laws of motion are discussed. The information or formulas that we read in science did not come about in a day. For example, you have already known about the four basic types of forces, one of which is gravity. How is this type of gravity? Scientists have studied it for a long time. Why does the earth revolve around the sun? Why does nothing fall from the round earth? How does the moon stay in a certain orbit? এগুলো সব এখন এক্সপ্লেন করা যাচ্ছে, তাই তো? Scientists have been thinking about these questions for many years. Much later, Sir Isaac Newton explained the force of gravity. He also explained that the same force that causes us to fall from the above causes the earth and the other planets to revolve around the sun. তাহলে সায়েন্স এমন না যে একদিনে হয়েছে, এটা আসলে অনেক জনের কন্ট্রিবিউশন আছে, আস্তে আস্তে হয়েছে, তাই তো? এবার আসো রিড অন গ্র্যাভিটি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ ওয়েট ফ্রম ইয়ার রিসার্চ টেক্সট বুক। আচ্ছা, এটা তাহলে একটু পড়ি আমরা। Discussed with the other friends of your class including the teacher, you must see how to solve the math problems using, আচ্ছা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাটা আজকে আমরা পড়ি। তাহলে we have got an idea about force from Newton's law of motion. We have discussed four types of fundamental forces but have not yet been introduced to any of them. Just একটু introduction পাইছো। So Newton first mathematically introduced us to one of these four fundamental forces with his laws of gravitation. Now we can discuss the gravitational force as an example of a specific force. তাহলে আজকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা আলাদাভাবে পড়বো। তাহলে আসো ফ্রম ইনফরমেশন টু ল কিভাবে সেটাকে লতে কনভার্ট করলো, কাইন্ড অফ একটু ডেরিভেশন টাইপস। আচ্ছা, অনেক কথাবার্তা আছে, এরপর সেটা আর কি শুরু করছে। তাহলে আসো আমরা একটু কথাবার্তাই পড়ি আজকে। বলেছে from information to law. দেখো, many inquisitive people on earth have long looked at the sky night after night trying to understand the movements of the planets and stars. Intelligent people have drawn parallels between the movement of the planets from this observation. Many have discovered the relationship of the positions of the planets with this possible timing of seasonal changes or various natural events. তাহলে এগুলো আসলে ইনকুইজিটিভ বা ইন্টেলিজেন্ট যে পিপল গুলো ছিল, যাদের জানার অনেক ইচ্ছা ছিল, তারাই এগুলো থেকে ইনফরমেশন গেইন করছে, তাই তো? সেখান থেকে আমরা আসলে এখন এনলাইটেন হয়েছে, আমরা আসলে এখন এগুলা জানি। তো আমাদের কাছে এগুলো এখন খুবই সিম্পল, যে হ্যাঁ সূর্য তো প্রতিদিন পূর্ব উঠে পশ্চিমে যাচ্ছে, তো এটা আমার কাছে খুব সিম্পল লাগে। এখন চাঁদ ঘুরতেছে, তো এগুলো আগে কেউ জানতো না, তাদের কাছে এগুলো খুবই কি বলবো মানে অজানা ছিল, তাই তো? সো however it is not enough to observe in isolation. If you want to use it or find the mathematical formulation, you need well organized complete information. আচ্ছা, তো এখন আসলে আমরা একটু টাইকো ব্রাহে ওয়াজ আ ড্যানিশ অ্যাস্ট্রোনমার নিয়ে কথা বলবো। হি অবজার্ভড দ্য স্কাই নাইট আফটার night for information and recorded the positions of the planets in a notebook in various times. By the time Nicholas, আমরা ওকে চিনি সবাই, নিকোলাস কপারনিকাস, ওর নাম শুনেছো, spoke of a heliocentric solar system, সে একটা heliocentric solar system এর কথা বলেছে। টাইকো ব্রাহে accepted it as a true for other planets but did not believe it applied on Earth. সে কখনো এটা আর্থের উপর অ্যাপ্লাই করে না। সে ঠিক আছে, আমি বিশ্বাস করছি তুমি আমাকে একটা সোলার সিস্টেমের কথা বলছো, ওকে ফাইন। সেটা অন্য প্ল্যানেটের জন্য সে চিন্তা করছে। কিরকম ছিল? হেলিওসেন্ট্রিক ছিল, তাই তো? হেলিওসেন্ট্রিক একটা মডেল বা হেলিওসেন্ট্রিক বুঝাচ্ছে এখানে কি? হেলিওসেন্ট্রিক বা অ্যাস্ট্রোনমিতে সাধারণত আমরা বুঝাই যে কোনো কিছুকে সেন্টার করে ঘুরে, যেমন পৃথিবীর কথা যদি চিন্তা করো, আমি সানকে সেন্টার করে ঘুরতেছি, তাই তো? তাহলে এটা একটা হেলিওসেন্ট্রিক বুঝাচ্ছে। এরপর আসলে টাইকো ব্রাহে যে সে হেলিওসেন্ট্রিক বলতে কি বললেন আরেক? অ্যাস্ট্রোনমিতে আমরা হেলিওসেন্ট্রিক বলতে কি বুঝি? আমি কোনো কিছুকে সেন্টার করে যে রিভলভ করি, মানে হচ্ছে মেজার্ড ফ্রম অর কনসিডারেবল রোটেশন সেন্টার অফ সামথিং, যেমন হচ্ছে সেন্টার অফ সান। তাহলে হেলিওসেন্ট্রিক বলতে আমি কাকে সেন্টার করে রোটেট করতেছি? একটা সোলার সিস্টেমে সানকে। সেটা কিন্তু যে কোনো স্টার হতে পারে, তাই তো? আমাদের সোলার সিস্টেমটা বা আর্থের সোলার সিস্টেমটা হচ্ছে সান আর্থ, তাই না? জি মিস। তাহলে হেলিওসেন্ট্রিক বলতে তুমি কি বুঝাও? যে কোনো কিছুকে সেন্টার রিপ্রেজেন্ট করে তুমি যদি তার দিকে রিভলভ করো, একটা সোলার সিস্টেম কনসিডার করো, সেটা হেলিওসেন্ট্রিক। হ্যাঁ, তুমি বলতে পারো আচ্ছা সবই কি হেলিওসেন্ট্রিক? হ্যাঁ, ম্যাক্সিমামই হেলিওসেন্ট্রিক, ম্যাক্সিমাম কি অলমোস্ট সবাই। কিন্তু আগে তো সবাই জানতো না যে আমি কাউকে সেন্টার করে ঘুরতেছি কিনা। ঠিক আছে, তাহলে এটা সবার আগে কে প্রপোজ করেছে? নিকোলাস কপারনিকাস।
ক্লিয়ার? তারপর সেই টাইকো যে সে হচ্ছে collected a large amount of correct data but did not have the opportunity to analyze it. After his death, the notebook passed to his associate astronomer Johannes Kepler. Kepler হচ্ছে অনেক সূত্র দিয়েছে, আমরা কেপলারের অনেক ফর্মুলা পাবো, অ্যাস্ট্রোনমিতে তো অনেক বেশি। কেপলার analyzed this vast, কোথায় আমি হারায় ফেলাম, vast amount of data and derived three mathematical formula for the motions of all the planets as a heliocentric. তাহলে সে একটা ফর্মুলা বের করলো যেটা দিয়ে তুমি আসলে কি করবা, মোশন ক্যালকুলেট করতে পারবে। এটা তোমরা 11-12 পাবা। ঠিক আছে, তোমাদের অ্যাস্ট্রোনমির যে চ্যাপ্টার গুলো থাকে, একটু হোল্ড করো 2টা সেকেন্ড। আচ্ছা, আমার চার্জার ছিল না, চার্জ ছিল না। ওকে, তাহলে দেখো, তাহলে কে প্রথম মোশনস বা হেলিওসেন্ট্রিক সোলার সিস্টেমের মোশনস এর ফর্মুলা দিয়েছে বলো তো, কোন সায়েন্টিস্ট বা তোমাকে হেল্প করেছে? কি সম্পর্কে? মোশনস অফ হেলিওসেন্ট্রিক সোলার সিস্টেম। হচ্ছে নিকোলাস কপারনিকাস। না, কেপলার। কে দিয়েছে? কেপলার সবার প্রথম। কোপারনিকাস তো বলেছে যে সোলার সিস্টেমটা হেলিওসেন্ট্রিক, কিন্তু কিভাবে ঘুরে, কিভাবে মোশন ক্যালকুলেট করবা, এই ডাটাটা কে দিয়েছে তোমাকে? জোহান্স কেপলার। ক্লিয়ার ফর্মুলাটা? মানে মিস হচ্ছিল কপারনিকাস জাস্ট বলেছে, আর ইনি বলেছে, হচ্ছে ইনফরমেশন সহ অ্যানালাইজ করেছে। অ্যানালাইজ করে একটা মোশনের ফর্মুলা বের করেছে। ভেরি গুড, তিনটা বের করেছে, এটা পাবা তোমরা বড় হলে। তিনটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করেছে। ইন দিস ওয়ে, থ্রু অবজারভেশন এন্ড ম্যাথমেটিক্যাল ফর্মুলাস, পিপল কাম টু নো দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্ল্যানেটস এন্ড দ্য স্টার্স ইন দ্য স্কাই আর অলসো অবজেক্ট টু সার্টেন সায়েন্টিফিক রুলস। তারা আসলে এগুলা ফলো করে। এখান থেকে আসলে আমরা একটু পড়ি, এবার তুমি একটু পড়ো তো, এখান থেকে একটু রিডিং পড়ো, কি বলেছে কেপলার? ক্যাপলার অ্যানালাইজ, মিস ক্যাপলার্স থিওরি থেকে না? হুম। Miss Kepler's theory explains how the planets revolve around the sun. Galileo, another contemporary scientist, Galileo experimentally proved that all objects fall to the ground simultaneously due to the gravity of Earth, with the same rate of increase in velocity, that is, there must be a force behind it. These two apparently separate phenomena were united by the scientist Isaac Newton with the startling concept of the gravitational force. That force can explain everything from the apple falling from the tree to the rotational of the planets around the sun. আচ্ছা, তাহলে এখানে ক্যাপলারের কথা বলেছে যে ক্যাপলার তোমাকে জানাইছে সে কিভাবে রিভলভ করে, ফর্মুলা দিচ্ছে। গ্যালিলিও আরেকজন কন্টেম্পোরারি সায়েন্টিস্ট সেই সময়কার, সে কি করেছে? সে জানো কি করেছে, একটা জায়গায় গিয়েছে, সেখানে হচ্ছে এমন ভাবে আর কি সবকিছু তৈরি করেছে যে সেখানে কোনো এয়ার নাই, ধরো, হ্যাঁ, মানে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর নাই। তারপর সে কি করেছে, তিনটা অবজেক্টে ধরো বা দুইটা অবজেক্টে ফেলেছে, একটা হচ্ছে মনে করো একটা স্বর্ণের টুকরা, একটা হচ্ছে মনে করো একটা ফিদার, পাখির ফিদার। তো সে তখন দেখেছে কি দুইটা জিনিস একই সাথে মাটিতে পড়তেছে কিনা, মানে একটা অনেক উপর থেকে সে ছেড়ে দিছে, দুইটা জিনিস কি একই সময় ফ্লোরে পড়তেছে কিনা, ফলিং অবজেক্টকে নিয়ে সে কাজ করেছে। বুঝতে পেরেছো? তখন সে দেখেছে যে এদের মধ্যে একটু ডিফারেন্স আছে, কাউকে হয়তো কেউ খুব এনার্জি নিয়ে, খুব অন্য একটা ফোর্স তাদের এখানে কাজ করতেছে যে তাকে গ্রাউন্ডের দিকে টানতেছে। কাকে বেশি টানতেছে? যার ওয়েট একটু বেশি। ধরো আমি ওয়েট ওলা একটা জিনিস এবং হালকা ওয়েটের, লাইট ওয়েটের একটা জিনিস ফেলে দিলাম মাটিতে, তাহলে বুঝতেই পারতেছো তাদের দুইজনেরই একসাথে গ্রাউন্ডে টাচ করার কথা ছিল, রাইট? এক্সটার্নাল অনেক ফোর্স থাকে, তারপরে হচ্ছে এয়ার এর অনেক রিপালশন থাকতে পারে। সো তখন সে চিন্তা করতেছে যে না, এগুলো না, এগুলোর পেছনে আরো একটা ফোর্স আছে। সেটা দিয়েই আমি আসলে বুঝতে পারি যে ও তখন আসলে গ্র্যাভিটেশনাল নিয়ে কিছু বলে না, ও জাস্ট এটা বলেছে এই সবকিছু একসাথে অ্যানালাইজ করেছে কে আইজ্যাক নিউটন, এবং সে তোমাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাটা দিয়েছে। ক্লিয়ার? আইজ্যাক নিউটন কিন্তু জি। এমনি এমনি ওর মাথায় আসেনি, ও দেখা গেছে একদিন হচ্ছে একটা গাছের নিচে বসেছিল, অ্যাপেল ট্রির হয়তো বসেছিল, ওর মাথার মধ্যে একটা অ্যাপেল যখন পড়েছে তখন তার মাথায় এই কথাগুলো এসেছে। এখন হচ্ছে আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পড়বো। কি বলেছে? এভরি পার্টিকেল অ্যাট্রাক্টস এভরি আদার পার্টিকেল ইন দ্য ইউনিভার্স অ্যালং দ্য লাইন intersecting both centers with a force.
that is proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their centers. তাহলে স্টেটমেন্ট তো এক্স্যাক্টলি এভাবেই বলতে হবে, এটা কোনো চেঞ্জ করতে পারবো না। নর্মালি যদি বলি তাহলে আমরা কি বলবো, প্রতিটা অবজেক্ট বা প্রতিটা পার্টিকেল বা প্রতিটা কণা আরেকটা কণাকে, ইউনিভার্সের আরেকটা কণাকে কি করে, অ্যাট্রাক্ট করে। সেই অ্যাট্রাকশনটা কি বরাবর থাকে, একটা পার্টিকেলের সেন্টার থেকে আরেকটা পার্টিকেলের ইন্টারসেক্টিং সেন্টার, একটা লাইন বরাবর। ঠিক আছে, মানে আমার সেন্টার থেকে পাশের জনের সেন্টারের একটা লাইন, মানে একদম স্ট্রেট লাইন বরাবর। এবং সেই ফোর্সটা কিসের প্রপোর্শনাল হবে, দুইটা অবজেক্টের মাসের প্রোডাক্ট প্রপোর্শনাল হবে। এবং কার ইনভার্সলি প্রপোর্শনাল হবে, দুইটা অবজেক্টের ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। গট ইট? জি মিস। তাহলে আসো তো আমরা একটু দেখি কি বলতেছে এগুলো, আমরা নিজেরা একটু ট্রাই করি। তাহলে দুইটা অবজেক্ট নাও, এই যে আমি একটা অবজেক্ট নিলাম এবং আমি আরেকটা অবজেক্ট নেই, এটা ধরো ব্ল্যাক নিলাম, আরেকটা ধরো রেড নিলাম। এই দুইটা অবজেক্টের মাসের অবশ্যই ডিফারেন্স ধরো আমি দেখালাম, দেখাইতে যে হবে তা না, আমি দেখালাম। এখন আসে এই দুইটা অবজেক্টের একজনকে আমি ধরো দিলাম হচ্ছে M1, তার মাস হচ্ছে M1, তার মাস হচ্ছে M2। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তাদের মাস M1 M2, তাহলে প্রোডাক্ট কি হবে, মাসের প্রোডাক্ট M1 into M2। জাস্ট গুণফল হবে M1 ইন্টু M2। ভেরি গুড। এই M1 M2 এর গুণফল কার প্রপোর্শনাল হবে, ওদের গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রপোর্শনাল হবে। মানে তার এই গুণফলের ভ্যালু যদি বেশি হয় আমার গ্র্যাভিটি বেশি হবে, যদি কম হয় আমার গ্র্যাভিটেশনাল ফোর্স কম হবে। গট ইট? জি তাহলে F মিস। প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মাসেস। এবার আসো তাদের ডিস্টেন্সটা কাউন্ট করো। তাদের ডিস্টেন্স হচ্ছে ওর সেন্টার পয়েন্ট থেকে এক্স্যাক্টলি ওর সেন্টার পয়েন্ট এই বরাবর আসলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে। আমার হাতের তো স্ট্রেট লাইন হচ্ছে না, কিন্তু এক্স্যাক্টলি স্ট্রেট লাইন। এবং এই ডিস্টেন্সটাকে আমি যদি আর চিন্তা করি তাহলে বলা হচ্ছে এই ফোর্সটা মানে হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, তাই না? মানে আর স্কোয়ার না, দেখো তো। জি মিস। তাহলে স্কোয়ার ডিস্টেন্সের হবে, ঠিক আছে, ডিস্টেন্সের স্কোয়ার হবে। তাহলে দেখো স্টেটমেন্টটা কিন্তু এটাই বলেছে যে ইকুয়াল প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তাহলে এখন তুমি কি জানো আমরা দুইটা প্রপোর্শনালকে এখন একসাথে করে ফেলি, তাহলে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে নিচে। প্রপোর্শনাল মানে উপরে থাকে আর ইনভার্সলি প্রপোর্শনাল মানে ইনভার্স একটা ফ্র্যাকশনে থাকে, তাই তো? তাহলে আসো আমি যদি একসাথে লিখি, সুতরাং আমি কি লিখতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স F according to Newton proportional to m1 m2, সরি m1 m2 এর মাল্টিপ্লিকেশন হবে। আমি সুন্দর করে লিখি এটা একটু, m1 এবং হচ্ছে m2 এই দুইটার মাল্টিপ্লিকেশন বা হচ্ছে প্রোডাক্ট বলে এটাকে। এবং হচ্ছে তাদের যে ডিস্টেন্সটা সেটার কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, তাই না? জি মিস। হ্যাঁ, এবং এটাকে আমি যদি ইনভার্সলি প্রপোর্শনাল করি 1/r², তাহলে 1 এর জায়গায় তুমি m1 m2 লিখেছো, এখন তুমি r-টাকে নিচে লিখেছো, দুইটাকে একসাথে কম্বাইন করে লিখেছি। তুমি কি এটা বুঝেছো? জি মিস। আচ্ছা, এবার তুমি কি জানো একটা প্রপোর্শনাল সাইন ওঠানোর জন্য কি কি প্রয়োজন? প্রপোর্শনাল সাইন বলতে রিলেশন বোঝায়। ভেরি গুড, একটা কনস্ট্যান্ট লাগে এবং একটা কি লাগে, ইকুয়াল সাইন লাগে, তাই না? জি মিস। আচ্ছা, তাহলে তো আমি ভালো জানি। ভেরি গুড। তো আমি প্রপোর্শনাল সাইন দিয়ে শুধু সম্পর্কই বের করতে পারি, রিলেশনই বের করতে পারি, কিন্তু ফর্মুলার জন্য তো আমার ইকুয়াল সাইন দরকার। সো আমি প্রপোর্শনালের বদলে এখানে এখন ইকুয়াল সাইন দিব এবং একটা কনস্ট্যান্ট আনবো যার নাম হচ্ছে ক্যাপিটাল জি। আর এটা যেটা আছে সেটাই লিখে দিব m1 m2 ডিভাইডেড বাই r²। ক্লিয়ার? এটাই হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা। তুমি কি বুঝেছো? জি মিস, বুঝেছি। আচ্ছা, এখন আসলে জিটা তো আমরা আগে শিখি নাই, তাহলে জিটা নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে জিটা কি, ক্যাপিটাল জি, জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হিয়ার হুইচ ভ্যালু ইজ 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই ইউনিটটা কিভাবে আসছে, এই ইউনিটটা ধরো তুমি জানো না, ধর পরীক্ষার দিন তুমি ভুলে গেছো, তোমাদের তো আবার সেলফ কিছু কোশ্চেনও আছে, তাই না? মানে একক ভাবে যেটা। তো দেখো আমি যদি জি এর ইউনিট বের করতে চাই তাহলে সবসময় যার ইউনিট বের করতে চাবো না তাকে সবসময় লেফটে নিয়ে যাবা। তাহলে কি দাঁড়ায় দেখো তো, আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি, এফ আর স্কোয়ার দাঁড়ায় আর ওখানে জি m1 m2 দাঁড়ায়।
M1 M2 টা ওখানে গুণ আছে, তাই আমি এই পাশে ভাগ করে দিছি। এটুকু কি বুঝছো? বলো তো বুঝছো নাকি আমি দেখাবো কিভাবে করেছি? নো মিস, বুঝেছি, ক্রস মাল্টিপ্লিকেশন। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি এক পাশে নিয়ে আসছি। এখন আসলে তুমি এখান থেকেই বের করতে পারবা। এফ এর ইউনিট হচ্ছে নিউটন, আর এর ইউনিট মানে এটা ডিস্টেন্স, সো মিটার স্কয়ার। আর M1 M2 মানে কেজি, তো দুইটাই যেহেতু কেজি তাহলে এটা হবে কেজি স্কয়ার। তাহলে দেখো আমার ইউনিট হবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে না? জি মিস। তুমি যদি বলো আমি নিউটনকেও ভাঙতে চাই, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 লিখতে চাই, হ্যাঁ তোমার যা মন চাই করতে পারো, ওগুলা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটস, আর নিউটন একটা ডিরাইভড ইউনিট। ঠিক আছে? নিউটন আসতে আবার এম এ থেকে, তাই না? আমরা তখন দেখেছি না কেজি মিটার জি সেকেন্ড ইনভার্স 2, হ্যাঁ ওভাবে এসেছে। So note that here the mass M1 attracts the mass M2 towards itself with a force and the mass M2 attracts the M1 towards itself with the same force. আচ্ছা, তো এখানে জিটা শুধু একটু মনে রাখবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা যদি কখনো ভুলে যাও, তোমার ক্যালকুলেটরেও এটা আছে। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি না, বুঝরা? জি মিস। তো ওখানে তুমি দেখেছো তোমার এই জি এর ভ্যালু যে আছে, ওখানে ম্যাক্সিমাম কনস্ট্যান্টেরই ভ্যালু থাকে। যেমন তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, তোমার ক্যালকুলেটরে একটা খোলস আছে, মানে হচ্ছে ঢাকনা আছে, দেখেছো? যেখানে অনেকগুলো ডিজিটস লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। জি মিস। হ্যাঁ, ওখানে দেখো তোমার মাঝামাঝি কতগুলো নাম্বার আছে। যেমন আমার এখানে হচ্ছে সায়েন্টিফিক কনস্ট্যান্ট একটা পোর্শন আছে লেখা, সায়েন্টিফিক কনস্ট্যান্টস। শিফট 7 দিতে বলেছে, তারপর এটা নিচেরটা যেমন আছে ইউনিট কনভার্সন। দুইটা পার্ট আছে, তুমি কি পেয়েছো সায়েন্টিফিক কনস্ট্যান্টের পার্টটা? জি মিস, পেয়েছি। ওখানে দেখো তো ক্যাপিটাল জি কত নম্বরে আছে। আমার যেমন 39 এ ক্যাপিটাল জি আছে, 39 নম্বরে। তোমারও 39। ওকে, ভেরি গুড। তাহলে তোমার কমান্ড কিভাবে দিবা তুমি ক্যালকুলেটরকে? শিফট তারপর 7, দেখো ওখানে লিখে দিয়েছে, লেখো শিফট তারপর 7 দাও। এখন দেখো তোমাকে তোমার ক্যালকুলেটরে কি আসবে, কনস্ট্যান্ট নাম্বার 1 থেকে 40 এরকম এসেছে তোমার। শিফট চেপে 7 7। দিবা, হ্যাঁ 7 প্রেস করো। মিস, আমার তো এম আসলো। না না, আবার করো। আবার শিফট আসলে দেখবে উপরে এস লেখা আছে, তারপরে জি 7 মিস। প্রেস করো। করেছো? জি মিস। কি এসেছে? মিস, এম এর মতো একটা সাইন, মানে আচ্ছা এম। সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। ওখানে কি লিখার কোনো জায়গা আছে? ওখানে 39 প্রেস করো। জি মিস, করেছি। 39 প্রেস করেছো, তারপরে ইকুয়াল বাটনে প্রেস করো, দেখো তো জি চলে আসে কিনা হুট করে। নো মিস, আসেনি। না আসেনি? আসার তো কথা। আচ্ছা আমি তোমাকে একবার একটু দেখা দিই। তো মেইনলি এটা দেখলেই তুমি বুঝে যাবে যে তোমার অনেক সময় ক্যালকুলেটরে ভুলে গেলেও তুমি এখান থেকে করতে পারো। আমি তোমাকে আমার ল্যাপটপের ক্যামেরাটা তো ভালো না। আচ্ছা আমি তোমাকে আমার মোবাইল থেকে দেখাচ্ছি। একটু 2 মিনিট কল করো, হ্যাঁ? আচ্ছা, বুঝছো? তুমি কি দেখতে পাচ্ছ ক্যামেরাটা? জি মিস। আচ্ছা, আমি একদম এসি দিয়ে ক্লিয়ার করে নিলাম সবকিছু। তুমি কি করবে, প্রথমে শিফটে প্রেস করো, দেখো উপরে একটা এস লেখা আছে, এসেছে শিফটে প্রেস করার পর। জি মিস। এবার এই যে 7 লেখা আছে কনস্ট্যান্ট, দেখো 7 এর উপর কনস্ট্যান্ট লেখা, এই 7 এ প্রেস করো, এই জিনিসটা আসবে, এটা এসেছে। মিস, আমার 7 এর উপরে কনস্ট্যান্ট লেখা নেই। ও তাহলে তো তোমার ক্যালকুলেটর অন্য মডেলের। তাহলে দেখো তো তোমার কোনটা লেখা, তোমার এই যে এখানে কমান্ডটা লেখা থাকে, এই যে দেখো আমারটা বলে দিয়েছে শিফটের পরে 7 দিতে, তোমাকে কত বলেছে? আছে তোমার এরকম? তোমার কোন মডেল আমাকে বলো তো, বুঝছো? মিস, এফএক্স 570 ms। ও এমএস, আচ্ছা সমস্যা নেই, তাও প্রবলেম নেই তোমার। এখানে তুমি এই খাপটা দেখবা, খোলসটা ওখানে, এই যে এখানে যেটা লিখা না, এটা ফলো করবা, ঠিক আছে? তোমার ওকে এখানে কত মিস। লেখা আছে একটার পর? তোমার কাছে হাতের কাছে আছে? মিস, এখানে দেওয়া আছে সাইন্টিফিক কনস্ট্যান্ট 1 চাপ দিলে। ওয়ান চাপ, তাহলে তুমি ওয়ান দাও, তোমার যেটা নাম্বার সেটাই তুমি দিবা। আমার যেমন 7 দেয়া, তাহলে আমি শিফট দিয়ে 7 দিয়েছি, আর তুমি দাও 1। দেখো তো তোমার এই এরকম কিছু একটা ইন্টারফেস আসে কিনা। এসেছে? নো মিস, পাচ্ছি না। আচ্ছা সমস্যা, তুমি আজকে ক্যালকুলেটরটা দেখবা, তুমি দেখবা কোন বাটনের উপর তোমার এরকম কনস্ট্যান্ট লেখা, ঠিক আছে? পারবা না?
ওকে মিস, ট্রাই করব। তুমি আমাকে নেক্সট ক্লাসে বলবা, তাহলে আমি একটু দেখাই, তুমি যদি খুঁজে পাও, যেমন আমার 7 তাই আমি 7 দিয়েছি, আমার 39 জি আছে, তো আমি দেখো এখানে 39 লিখবো, সাথে সাথে দেখো এখানে জি চলে আসছে, খেয়াল করছো? জি মিস। আমি যদি এখন ইকুয়াল বাটনে প্রেস করি, তাহলে দেখো ও তোমাকে ভ্যালুটা বলে দিচ্ছে 6.6742 ইন্টু 10⁻11। এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, তো আমরা ক্যালকুলেটরে তো পুরাটা পাই, কিন্তু তোমার তো পুরাটা জানার দরকার নাই। তোমার বইয়ে দেখো কত আছে, 6.67 ইন্টু 10⁻11। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে মিস। আচ্ছা, তাহলে তুমি বাসায় আজকে একটু খুঁজো যে তোমার ক্যালকুলেটর কোথায় কনস্ট্যান্ট লেখা আছে, তাহলেই পারবা। না পারলে আমাকে তোমার ছবি ক্যালকুলেটরে, তাহলে আমি বুঝাই দিতে পারবো। আচ্ছা, তাহলে আজকে আমরা এইটুকু করি, তুমি বাসায় এই এক্সাম্পলটা একবার একটু ট্রাই করো, নেক্সট ক্লাসে বাকিটুকু আবার স্টার্ট করবো। পারবা না? এম গুলা মনে রাখবো, এখানে কেজিতে রাখবো, যেহেতু এগুলা হচ্ছে এসআই একক। আটটাকে বা ডিটাকে সবসময়, বা ডিস্টেন্সটাকে, এখানে কেন ডি লিখছি, কারণ এখানে আট নিয়ে আসছে, হ্যাঁ, আর্থের রেডিয়াসটাকে আর কি ওরা লিখেছে। তো এটাকে তোমরা মিটারে রাখবা এসআই একক, তাহলে জিটা তোমার এমনি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 তে চলে আসবে। ঠিক আছে, দরকার হলে ওকে আমি মিস। নেক্সট ক্লাসে একবার করে দিব, তুমি একবার ট্রাই করো। ঠিক আছে বুশরা? ওকে মিস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত পড়ো, আমার তোমাদের মনে হয় ঈদের বন্ধ হয়ে যাবে, ঈদের পর আমরা বাকিটুকু আবার করবো। আল্লাহ ওকে হাফেজ। মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম।